আপনার গবেষণার একটি বড় বিষয় জুড়ে রয়েছে আচরণ পরিবর্তনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই বিষয়ে গবেষণার ক্ষেত্রের প্রতি আপনার আগ্রহ প্রথম কিভাবে তৈরি হয়? এবং এই জিনিসটা আমাকে কিভাবে আনন্দ দিচ্ছে, ভিডিও গেমস খেলে কিন্তু আমি তখন ভালো লাগতো। স্যার, আমি দেখলাম কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন ও ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে পড়াশোনা আপনার ক্যারিয়ারে কিভাবে সাহায্য করেছে? কিছু চ্যালেঞ্জেস ছিল, যেমন ওখানে নতুন পরিবেশ, ফ্যামিলি ছাড়া থাকা, নতুন কান্ট্রি, নতুন কালচার। তো স্যার, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গবেষণা পরিবেশের কোন পরিবর্তনগুলো সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? এখন তো আমার মতামত থাকবে, বা ডেফিনেটলি বাংলাদেশে অনেক অনেক ভালো মাপের টপ সায়েন্টিস্ট বলেন বা স্কলাররা আছেন। সন্ধ্যা হলেই মনে হচ্ছে একটু যদি ফাস্ট ফুড খেতাম তাহলে মনে অনেক ভালো লাগতো। তাহলে এটা কি আমাদের কোনো সাইকোলজি রিলেটেড কিছু? লং টাইম বসে থাকা ভালো না, এবং এভরি 40 মিনিটস পর বা 45 মিনিটস পর, এটা অ্যাকর্ডিং টু হু, আমাদের কিন্তু শরীরের কিছু অ্যাক্টিভিটিস করতে হয়। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া খাতুন তাকি। আজকের প্রোগ্রাম ডিজিটাল উদ্ভাবন মানুষের আচরণ ও স্বাস্থ্যের উপস্থাপক ও বিজ্ঞানী.org এর একজন নিয়মিত ভলান্টিয়ার। আজকে আমাদের ইন্টারভিউ পর্বে আলোচনার বিষয়বস্তু হলো বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল স্বাস্থ্য ও টেকসই সমাজ, আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষার দিক নির্দেশনা, প্রশ্নোত্তর উন্মুক্ত সবার। আজকের আমাদের ইন্টারভিউ পর্বের প্রধান আকর্ষণ ডক্টর সানাউল হক, এলইউটি বিশ্ববিদ্যালয়ের আচরণ বিজ্ঞান ও টেকসই ডিজিটাল প্রযুক্তি গবেষক। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন হওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ জাকি আপনাকে, এবং ধন্যবাদ বিজ্ঞান.org-এর সাথে যারা কানেক্টেড আছেন সবাই মন থেকে ধন্যবাদ। তাহলে আমাদের প্রশ্নের পর্বটা শুরু করা যাক। স্যার, আমার প্রশ্ন আপনার কাছে, আপনার গবেষণার একটি বড় বিষয় জুড়ে রয়েছে আচরণ পরিবর্তনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। এই বিষয়ে গবেষণার ক্ষেত্রের প্রতি আপনার আগ্রহ প্রথম কিভাবে তৈরি হয়, এটা সম্পর্কে যদি আমাদের জানান। জাকি, আপনাকে আবারও ধন্যবাদ। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন আমার জন্য। এটা শুরু করতে গেলে আমার চলে যেতে হবে ছোটবেলাতে, যখন when I was very little। আমি তখন মোস্ট লাইকলি ক্লাস 5-6 এ পড়ি, ঢাকাতে, আমার জন্ম ঢাকায়। তো সেই সময়টাতে আমার ফ্যামিলিতে আমার মামা ছিলেন, ছোট মামা। মামা উনি বেলজিয়াম, তখন ইউরোপে। তখন আমার জন্য আমি ওই এটাকে বলতে হচ্ছে, আমি জানি না আপনারা এটা ওয়াকম্যান সম্বন্ধে আইডিয়া আছে কিনা, ক্যাসেট দিয়ে গান শোনা যেত আর কি। ফিলিপস এন্ড হচ্ছে সনির ওয়াকম্যান ছিল। তো এরপর ওই এবং হচ্ছে যখন আমি ক্লাস 6 এ পড়ি, তখন হচ্ছে আমার চাচা, ছোট কাকা ছিলেন, উনি হচ্ছে সৌদি আরবে, হি ওয়াজ এন ইঞ্জিনিয়ার। আর আমার মামা বিজনেসম্যান ছিলেন। তো উনি হচ্ছে আমার জন্য ভিডিও গেমস নিয়ে এসেছিলেন। তো ওই ভিডিও গেমস দিয়ে খেলা এবং ওই ওয়াকম্যানে, এবং আমি ফ্রি সময়গুলোতে দেখা যেত যে ওই জিনিসগুলো নিয়ে অপারেট করতাম, যে এই জিনিসটা কিভাবে বানালো এবং এই জিনিসটা আমাকে কিভাবে আনন্দ দিচ্ছে। ভিডিও গেমস খেলে কিন্তু আমি তখন ভালো লাগতো। আমার ফ্রি সময়গুলোতে আমি দেখা যেত ভিডিও গেমস খেলতাম, এবং ফ্রি সময়টাতে আমি হয়তো ওই যে কিছু ভালো গান শুনতাম। তখন ওই যে কাজ করতো, যে এখানে ব্যাটারি কানেকশন তৈরি হচ্ছে, বা এখানে এনার্জি তৈরি হচ্ছে, বা কিভাবে এটা আমাকে কানেক্ট করছে, মানুষকে কানেক্ট করছে। সেই থেকে আমি যদি চিন্তা করি, আমার ভেতর প্রযুক্তি এবং হিউম্যান এন্ড টেকনোলজি যে কানেকশন তৈরি, একটা আকর্ষণ তৈরি হয়। এছাড়াও আমি যখন স্কুলে ছাত্র ছিলাম, আমি বিএ সায়েন্স কলেজ স্কুলের থেকে পড়াশোনা করেছি। সেখানে এই স্কুলটার সামনেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট ছিল, এবং ওখানে এয়ারফোর্স বেস, প্লেন যাওয়া আসা করতো, ওখানে ফাইটার প্লেন বা নর্মাল প্লেন বলেন। তো ওই যে মানে এগেইন মেশিন এন্ড টেকনোলজির যে কানেকশন গুলো, সেই জিনিসগুলো আমাকে ছোট কাল নাড়া দিত। তারপর আস্তে আস্তে এ থেকে অনেক এক্সপেরিমেন্ট চালাতাম ছোটকাল থেকে, সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বলেন, নিজে থেকে বিল্ড করা বিভিন্ন জিনিস, মোটর বানানো, রোবট বানানো। এই জিনিসগুলো হয়তো একদিন বলবো, সময় নিতে চাচ্ছি না। তো ওই জিনিসগুলো আস্তে আস্তে করতে 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 কামস মাই, আমি সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারেন, বা গবেষণার দিক থেকে বলতে পারেন, আমার জার্নি শুরু আর কি। তো এগেইন আমি এই গবেষণায় এসেছি নট বিকজ অফ মাই প্রফেশন, জাস্ট আমার ছোট কালের ভালো লাগে থেকে, এজন্যই। ধন্যবাদ। স্যার, আমার
দ্বিতীয় প্রশ্ন, আপনার গবেষণায় স্বাস্থ্যকর জীবনযাপন, শারীরিক সক্রিয়তা এবং ডিজিটাল স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থায় আপনি ডিজিটাল আচরণগত হস্তক্ষেপের কি ভূমিকা দেখবেন? আপনার গবেষণায় স্বাস্থ্যকর জীবনযাপন, শারীরিক সক্রিয়তা এবং ডিজিটাল স্বাস্থ্য সেবার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থাপনায় আপনি ডিজিটাল আচরণগত হস্তক্ষেপের কি ভূমিকা দেখছেন? ধন্যবাদ এগেইন আপনাকে। এটাও খুব সুন্দর প্রশ্ন। ভবিষ্যৎ আসলে ভবিষ্যতের প্রেডিকশন করা খুবই আনসার্টেন। ভবিষ্যৎ ইজ ভেরি মাচ আনসার্টেন, বাট দেন এগেইন আমরা অলওয়েজ চিন্তা করতে পারি সামনের দিকে কিভাবে আগানো যায়। আমি যদি স্বাস্থ্যের কথা চিন্তা করি এবং ডিজিটাল স্বাস্থ্য সেবার কথা চিন্তা করি, আমরা যে কাজগুলোকে ফোকাস করি ডিজিটাল হেলথের ক্ষেত্রে যদি চিন্তা করেন, প্রিভেন্টিভ মেডিসিন, যেটা হচ্ছে আপনি রোগ হওয়ার আগে বা ডিজিজ বা কোনো কিছু হওয়ার আগে সেটাকে আপনি নিজে থেকে প্রোটেক্ট করবেন। সো ইউ হ্যাভ ইউর সেলফ কন্ট্রোল ক্যাপাবিলিটিস, এবং টেকনোলজি উইল হেল্প ইউ। সুন্দর একটি এবং সহজ একটি উদাহরণ দেই। আপনার ফোনে যখন আমরা একটা অ্যালার্ম দিয়ে রাখি, উই ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যাট 6, বাট সেই অ্যালার্মে যদি আমি একটা লেখা লিখে দেই যে ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যাট 6, ব্রাশ ইউর টিথ অ্যান্ড গো ফর মর্নিং ওয়াক অর মর্নিং জগিং ফর হাফ অ্যান আওয়ার, তো ইটস সর্ট অফ এ রিমাইন্ডার আপনাকে দিচ্ছে আস্তে আস্তে, দেন ইউ গেট দ্য হ্যাবিট ইন দ্য লং টার্ম, শর্ট টার্ম থেকে, এবং ইটস গুড ফর ইউর হেলথ। সো টেকনোলজি ইজ কানেক্টেড হিয়ার উইথ অ্যান অ্যালার্ম অর রিমাইন্ডার। সিমিলারলি আমি যদি এখন সফটওয়্যার সার্ভিসকে চিন্তা করতে পারি, বা মেডিকেল ডিভাইস আছে, বা আমাদের চলার ক্ষেত্রে অনেক ইকুইপমেন্টস আছে, মোবাইল ফোন থেকে শুরু করে আরো অনেক কিছু, সেগুলোকে আমরা পজিটিভলি যদি ইউজ করতে পারি, ইন এ সেন্স যে দিস উইল হেল্প আস টু সেভ আওয়ার বডি, আমাদের দেহের স্বাস্থ্যের জন্য, যাতে আমাদের রোগ না হতে পারে, বা যদি আমাদের রোগও থাকে, হাউ টু মেনটেন আওয়ার বডি, এবং যাতে আমাদের ভবিষ্যতে শরীর ভালো থাকতে পারে। লেটস সে আই মাইট হ্যাভ সাম ডিজিজ, বা কোনো রোগ থাকতে পারে বা নাও থাকতে পারে, যদি থেকে থাকে বা না থাকে, ইন ফিউচারের জন্য হ্যাভ টু বি সাবধানতা, অ্যাওয়ারনেস, যাতে উইল হেল্প আস ইন দ্য লং টার্ম, যে আমি বড় ধরনের রোগে আক্রান্ত হব না, বা আমার লাইফ উইল নট বি দ্যাট মাচ প্রবলেমেটিক। যদি আমার স্বাস্থ্য আসলে প্রবলেমেটিক হয়ে যায়, আমি সিক, স্বাস্থ্য সকল সুখের মূল, আমরা সবাই জানি। কাজেই উই ওয়ান্ট টু মেক শিওর যে আমাদের স্বাস্থ্য আমাদেরকে টেক কেয়ার করতে হবে। এখন আপনারা যখন ছোট ছিলেন, বা আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মারা টেক কেয়ার করতো। সময়ের সাথে সাথে বাবা মার বয়স হয়ে যায়, ভাই বোনদেরও চলে যায়, সবাই আস্তে আস্তে বড় হয়ে যায়, সবার ফ্যামিলি হয়, নো, পিপল হ্যাভ দেয়ার ওন লাইফ, বাট দেন ইউ আর দ্য অনলি ওয়ান পারসন যে কিনা আপনাকে আগিয়ে নিয়ে যাবেন, এবং ওই সময়ে who will be the best guidance? Of course, you can have your life partner অথবা আপনার কিডস হতে পারে, but then it's all about responsibility. সেই ক্ষেত্রে আমরা যেটা বলি, টেকনোলজি ইজ এ আপনার সহায়ক ভূমিকা পালন করতে পারে as a guiding tool to changing your behavior, আপনার স্বাস্থ্যের দিক থেকে। Let's think in this way, যে ধরনের ইনফরমেশন আপনার দেহ এবং মনের জন্য ভালো না, জাস্ট ডু নট ওভারথিঙ্ক করার দরকার নাই। পৃথিবীতে অনেক প্রবলেম আছে, but then again if it is coming from the news source, from your phone, let's say আপনার ফেসবুক বা লিঙ্কডইনে হয়তো অনেক ধরনের নেগেটিভ নিউজ আসছে, I mean if you have that much capability you can change it, but যদি আমার হাতের মধ্যে না থাকে, I cannot change it, so সেটা নিয়ে চিন্তা করে আমার মন এবং দেহ খারাপ করার কোনো প্রশ্ন ওঠে না। I hope কিছুটা আমি আনসার দিতে পেরেছি, বাট দেন এগেইন আমাকে প্লিজ এটার আরেকটু কোশ্চেন করতে পারেন। আপনার প্রশ্ন থেকে কি আমার উত্তরগুলো মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলে হয়েছে জানতে চাচ্ছি। ধন্যবাদ জাকিয়া। একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল, আমি এখন কারেন্টলি টিনেজার, তো আমার অনেক বেশি ওভারথিঙ্ক আসে, নেগেটিভ চিন্তা ধারণা আসে, আমি এটা কিভাবে থামাতে পারি? আমাকে ওভারথিঙ্ক এমন ভাবে কনজিউম করে যে আমার বড় বড় ইভেন্ট যেমন এক্সাম, এগুলোর সময় অনেক বেশি ইফেক্ট ফেলে আমার উপর, আমি এগুলো কিভাবে কন্ট্রোল করতে পারি? ধন্যবাদ জাকিয়া, খুবই সুন্দর প্রশ্ন। এটা সবার কাছে আসবে, এটা আমার কাছেও আসে। ইনফ্যাক্ট আজকে খুব বেশি এসেছিল। আজকে আমার ছুটির দিন ছিল, তেমন কাজকর্ম নাই। ইউরোপে এটাতে ইস্টার ব্রেক হলিডেজ বলে। তো
এই ধরনের যে প্ল্যাটফর্ম, লেটস সে যে আপনি বিজ্ঞানী.org এর সাথে কানেক্টেড, ইটস এ ভেরি গুড এক্সাম্পল। আমি স্কুল কলেজে কানেক্টেড থাকতাম, আমার অনেক ফ্রেন্ড ছিল বলেন বা সহপাঠী, তারা ওই সময়টা খেলাধুলা করতো বা তারাও ব্যস্ত থাকতো বিভিন্ন কাজে। আমি এই ধরনের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে ছোটকাল থেকে যুক্ত থাকতাম। ওইটার মাধ্যমে আমি আমার ব্রেনটাকে ডাইভার্ট করে রাখতাম। এখন আপনি এক্সামের কথা বলেছেন, এক্সাম স্ট্রেস ইজ সামথিং, কারণ অল অফ এক্সাম, পরীক্ষাটা দিই, অনেক কিছু সব হচ্ছে আপনার মাথার উপর 1000 টনের লোড দিয়ে দিচ্ছে পরীক্ষার দিন, সব সিলেবাস একসাথে। ওই সময়টাতে আপনি যেটা করবেন, আপনার পরীক্ষার সিলেবাসকে শর্ট টার্মে ভাগ করবেন, প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা, লাইক কচ্ছপের মতো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করে রাখবেন, যাতে আপনার এক্সামের আগে আপনাকে পড়তেই না হয়। আমার যখন ফাইনাল এক্সাম, আই ইউজ টু প্লে গেমস, সেটা হয়তো ফিজিক্যাল গেমসও হতে পারে বা মোবাইলেও হতে পারে আর কি। তো এই টাইপের স্মল জিনিসগুলো কিন্তু চেঞ্জ আপনার স্ট্রেসকে রিলিজ করার জন্য। যদি ভালো না লাগে, টেক সাম ব্রেক, একটু হাঁটতে চলে যান, ইউ ক্যান ওয়াচ এ মুভি। আপনার ভালো লাগা কাজগুলো করতে পারেন। আমি ফুল গাছ খুব পছন্দ করতাম, ফুল গার্ডেনিং করতাম আমি স্কুলে বা কলেজে আপনাদের মতো বয়সে। আই ওয়াজ ডুইং গার্ডেনিং। আমি মানুষদের সাথে কথা বলতে পছন্দ করতাম। ওয়ান অফ দ্য কি রিজনস আমার এই আচরণগত গবেষণার দিকে আসা, যে আই ইন্টারাক্ট উইথ হিউম্যান এ লট থ্রু ভার্বাল কমিউনিকেশন। ইউ ক্যান টক উইথ ইউর ফ্রেন্ডস অর ইউর রিলেটিভস, বাট এগেইন ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি পজিটিভ নিউজ গুলাকে পারসিভ করছেন। সো ইউ ডোন্ট টক অ্যাবাউট দ্য সাম টপিক যেটা কিনা আমার নেগেটিভ নিউজ ছড়াচ্ছে। ইউ টক অ্যাবাউট গ্রেট আইডিয়াস, বা জীবনকে ভালো লাগার জন্য, আনন্দ দেওয়ার মতো। ইউ টক অ্যাবাউট ট্রাভেলিং, অনেক অনেক, বা আপনার জীবনের সুন্দর মুহূর্ত হতে পারে, কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, মনকে প্রফুল্ল করা যায়, ওয়েলবিং, via your Facebook Messenger, let's say WhatsApp, using the technology. So we are using the technology to make ourselves happy, not to make ourselves complicated. অনেক সুন্দর উত্তর দিয়েছেন স্যার, থ্যাংক ইউ। এখন আমি আমার সহকারী উপস্থাপক হাসনা বানু মোমো আপুকে বলবো যে মাইকটা আনমিউট করে স্যারকে তার কাঙ্ক্ষিত। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসনা বানু মোমো। আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। স্যার, বর্তমানে আমি বিজ্ঞানী.org এর কোঅর্ডিনেটর এবং আজকের অনুষ্ঠানের সহকারী উপস্থাপক হিসেবে নিযুক্ত আছি। স্যার, আমি আপনার অর্জনগুলো সম্পর্কে পড়েছি। আপনার গবেষণার যাত্রা ও কাজের ধারা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আমি অনেকগুলো প্রশ্ন করতে চাই স্যার, আপনার কাছে অনেক প্রশ্ন জানার আছে। স্যার, আমি দেখলাম কুইন ম্যারি ইউনিভার্সিটি অফ লন্ডন ও ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে পড়াশোনা আপনার ক্যারিয়ারে কিভাবে সাহায্য করেছে? ইউনিভার্সিটি ইস্ট লন্ডন থেকে আমি অনার্স করেছিলাম, বিএসসি অনার্স ইঞ্জিনিয়ারিং, এবং মাস্টার্স করেছিলাম কুইন মেরি থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দুই ডিফারেন্ট ইউনিভার্সিটি ছিল। লন্ডনে ছিল, লন্ডনের পড়াশোনা একটু ইন্টারন্যাশনাল, কারণ ডেফিনেটলি আপনারা জানেন যে ওখানে হিস্টোরিক্যালি এশিয়ানরা অনেক পড়াশোনার জন্য ট্রাভেল করে, আর ওখানে ইন্টারন্যাশনাল পড়াশোনার পরিবেশটা খুব ভাইব্রেন্ট, এডুকেশন সিস্টেম অ্যাডভান্স লেভেলের ছিল, এবং ওখানে পড়াশোনাটা একটু কাইন্ড অফ ব্যবহারিক টাইপের ছিল। যেমন ধরুন আমাদের এক্সামও থাকতো, প্লাস প্র্যাকটিক্যাল জিনিসপত্র আমরা তৈরি করতাম, ডেভেলপ করতাম। ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস বলেন, বা ভার্বাল অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই জিনিসগুলোর জন্য থিওরিটিক্যাল যে নলেজগুলো, ওগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা এবং ফিউচার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিভাবে করা যায় সেই জিনিসগুলোকে করতে হেল্প করতো। হাউএভার কিছু চ্যালেঞ্জেস ছিল, যেমন ওখানে নতুন পরিবেশ, ফ্যামিলি ছাড়া থাকা, নতুন কান্ট্রি, নতুন কালচার, শেয়ারিং মাইন্ডস এন্ড এভরিথিং, ডিফারেন্ট সংস্কৃতি। ওইটা শুরুর দিকের 1-2 বছরের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওইটাও পজিটিভ ছিল ইন এ সেন্স যে দেন ইউ স্টার্টেড টু লার্ন, অন্যদের কাছ থেকে জানা। সো দেশের বাইরে থেকে পড়ার অভিজ্ঞতাটা, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষদের সাথে মেলামেশা করা, তাদের চিন্তা, তাদের পড়াশোনার ভিউ পয়েন্ট, তাদের সিস্টেমের সাথে নিজেকে মার্জ করে নিজেকে সোসাইটাল দিক থেকে সামনের দিকে এগিয়ে নেওয়া, উইচ হেল্প মি এ লট। এবং ওই সময় আমার বয়স খুব অল্প ছিল, কারণ আমি জাস্ট আফটার ফিনিশিং মাই ইন্টারমিডিয়েট বা এইচএসসি বা এ লেভেলস আমি তখন লন্ডনে চলে যাই।
তো ওই সময়টাতে বয়স কম থাকার জন্য আগ্রহটাও বেশি, বা দেখা যেত যে ফ্যাসিনেশন বেশি কাজ করতো। এখনো ফ্যাসিনেশন আছে, কিন্তু ওই সময়টাতে আমি মনে করি যে আপনারা যখন বয়স কম থাকে, ইউ টিনেজার, ইউ হ্যাভ দ্যাট মাচ এনার্জি, মনের শক্তি, সবকিছুই একটু অন্যরকম থাকে। সো which helped me a lot. তবে ডেফিনেটলি নট নেসেসারিলি যে আমার মতো কাউকে যে পার্টিকুলারলি লন্ডনের ওই ইউনিভার্সিটিগুলোতে যেতে হবে। ইটস আপ টু ইউ হাউ you can manage and decide based on your circumstances. You can explore to study abroad, অথবা আপনি দেশেও you can try to do some higher study as well if you think যে আপনার সেই ধরনের ক্যাপাবিলিটিস আছে। বাট ডেফিনেটলি বিভিন্ন দেশ, সংস্কৃতি এবং মানুষের সাথে মেশা, ইটস এ হিউজ এক্সপেরিয়েন্স। ধন্যবাদ। স্যার, আমাদের দেশের সঙ্গে তো তাহলে দেশের বাইরের শিক্ষা ব্যবস্থার অনেকটা পার্থক্য আছে। তাহলে বিভিন্ন দেশের গবেষণা পরিবেশের ভেতরের প্রধান পার্থক্যগুলো কি? যখন দেশের বাইরে যাব, আমাদের দেশে আমরা একরকম গবেষণাগারে থাকছি, ওখানে যে আমরা কি নতুনত্ব আর কি পাবো? আসলে দেশের বাইরে বলতে লেটসে কেউ যদি নেপাল থেকে বা কেউ যদি আমেরিকা থেকে বাংলাদেশে পড়াশোনা করতে পারে, আসে, আমি জানি তার থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আসে আমাদের মেডিকেল কলেজে পড়াশোনা করতে, কারণ ওদের স্কলারশিপ বা টিউশন ফি নাই। তো মেডিকেলের অনেক ফিমেল স্টুডেন্ট কিন্তু আছে, আপনি খেয়াল করে দেখবেন। ইনফ্যাক্ট নেপালের আগের ইদার প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট ওইখান থেকে বাংলাদেশ থেকে পড়াশোনা করেছিলেন, মোস্ট লাইকলি ময়মনসিংহ মেডিকেল, ইফ আই এম নট রং, ভুলও হতে পারি, আপনারা পরে কারেক্ট করে দিয়েন। জি স্যার, ময়মনসিংহ মেডিকেল থেকে। তার মানে হচ্ছে ইটস অল অ্যাবাউট যে নট নেসেসারিলি যে আমার পড়াশোনা করতে গেলে দেশ থেকে, বাংলাদেশ থেকেই অন্য দেশে যেতে হবে। ইউরোপ থেকেও বাংলাদেশে স্টাডি করতে আসে। এখন পড়াশোনার যে এক এক দেশের সিস্টেম ডিফারেন্ট থাকে। আমি যেটা দেখি যে অ্যাটলিস্ট সাউথ ইস্ট এশিয়ার পড়াশোনার ধরনটা একটু ডিফারেন্ট। এখানে থিওরিটিক্যাল পড়াশোনাগুলা বেশি হয়। থিওরিটিক্যাল পড়াশোনা বলতে ইন এ সেন্স যে দেখা যাচ্ছে আপনার মানে এটার আমি এক্সপ্লেনেশনটা একটু পরে দিব, পরে যদি কোনো প্রশ্নগুলো করেন আমি কানেক্ট করবো। বাট মোস্ট লাইকলি দেখা যাচ্ছে আপনি আমার পরীক্ষাটা আছে 100%। আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যখন নটরডেম কলেজে পড়াশোনা করতাম, আমাদের ব্যবহারিক ক্লাস ছিল, ল্যাব। তো সায়েন্সে এটা পড়াশোনা করলে যে ল্যাবের মোস্ট লাইকলি তখন 25% ছিল বা এরকমই, বা 15%। 9-10 যখন পড়তাম তখনও ছিল, বাট ওটা খুবই স্মল পোর্শন ছিল। তখন খেয়াল করে দেখতাম স্টুডেন্টরা সবাই ফোকাস করতো থিওরিটিক্যাল এক্সাম গুলাকে। কারণ এক্সামে হচ্ছে আপনি মার্কসগুলো যে উত্তরগুলো দিয়ে দিলে আপনি আনসারটা ভালো করলে মার্কস বেশি পাচ্ছেন, আমার ব্যবহারিকে মার্কস আমি কম পাচ্ছি। তো ওই যে পরীক্ষা, অনেক শুধুমাত্র পরীক্ষা নির্ভর যদি ওই ধরনের কারিকুলাম থাকে, এটা কোয়াইট চ্যালেঞ্জিং। তো ওই যে আপনি শিখছেন, যেমন ডেফিনিশন শেখা, এই ডেফিনিশন শেখাটা বাস্তব লাইফের সাথে কানেক্ট করতে হবে। এটা কি আমি কানেক্ট করতে পারছি কিনা, এটা কিন্তু যে স্টুডেন্ট তাকেও দেখতে হবে। আর এডুকেশন সিস্টেমের দিক থেকে যদি আমি চিন্তা করি, এখন আমার দেশের যদি চিন্তা করেন, এখানে কারোর কোনো ব্লেম বা কোনো কিছু নাই। কারণ বাংলাদেশ বা আমাদের বাংলাদেশের মতো যেসব ডেভেলপিং কান্ট্রিজ আছে, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস। তারপর এখানে বাজেটিং এর ব্যাপার আছে, ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটির ব্যাপার আছে। সবকিছু মিলায় কম্বিনেশন করতে গেলে সেই জিনিসটা কাজ করাটাও তো চ্যালেঞ্জিং। প্লাস আমি যদি এখানে একটু উদাহরণ দিব, এটা আগে আমি পরের প্রশ্নের সাথে চলে যাব। বাট দেন এগেইন, আপনি যদি if you think someone wants to study abroad, definitely এখানে they are much more advanced with technology. আমাদের দেশেও definitely we are also developing. It's not that Bangladesh is also lagging behind. আমি আশাবাদী মানুষ, so I would like to always talk about positive things. প্রতিটা দেশেরই pros and cons আছে, প্রতিটা জায়গারই pros and cons আছে। যেমন আপনি এখানে ইউনিভার্সিটিতে টেকনোলজির সিস্টেম খুব ভালো, বাট এখানে হচ্ছে there are some things, যেমন আপনি you don't get that connection
যেমন আমি গত সপ্তাহে কিছু স্টুডেন্টের সাথে কথা বলছিলাম, ইভেন দো ইউনিভার্সিটিতে তারা খাবারের ফেসিলিটিস পাচ্ছে, কিন্তু তারা ওই আমরা দেশে যেরকম মজা করে খাওয়া দাওয়া করতে পারছি, যে এত এত আইটেম থাকবে, এত এত মজার আইটেম থাকবে, এখানে ওইরকম জিনিসটা হয়ে উঠছে না। সো বেসিক হিউম্যান নিডের একটা কিন্তু আমি এখানে তেমন পাচ্ছি না। সো এই টাইপের জিনিসগুলাকেও আমাদের চিন্তা করতে হবে যে কোনটা আপনি জীবনে আপনার জন্য ভালো পড়াশোনার ক্ষেত্রে, বা আপনি যদি মনে করেন লাইফের কোন জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন, সেটা যে কেউ হতে পারে। লেটস সে আপনি বাংলাদেশে যেখানে আছেন, ইফ ইউ থিঙ্ক যে ওখানে ইউ হ্যাভ ইউর প্যারেন্টস, রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল, সেম প্লেস যেখানে নদী নালা আপনি বড় হয়েছেন, ওই জিনিসগুলোকে যদি ভালোবাসেন, দেন দ্যাটস দ্য বেস্ট প্লেস ফর ইউ। And if you think like, no, আমি নতুন কিছু এক্সপ্লোর করব, নতুন সংস্কৃতির সাথে মিশবো, দেখবো, ঘুরবো, ওই জিনিসটাকে প্রায়োরিটাইজ করেন, তাহলে জাস্ট গো অ্যান্ড এক্সপ্লোর সামথিং অ্যাজ ওয়েল। অ্যাব্রোড হতে পারে, অন্য জায়গায় হতে পারে, চেঞ্জ। তবে ডেফিনেটলি প্লেস চেঞ্জ করলে ইউ গেট টু নো নিউ ইনফরমেশন, নিউ লার্নিং এন্ড কাইন্ড অফ থিংস। থ্যাংক ইউ। জি স্যার, অনেক ধন্যবাদ। স্যার, দেশকে তো অবশ্যই আমরা ভালোবাসি, দেশে থাকতেও চাই, তবে মাঝে মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে, যার কারণে আমরা ভাবি যে না, দেশের বাইরে গেলে হয়তো আমরা আরও বেটার অপরচুনিটিস পাবো। তো স্যার, তাহলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গবেষণা পরিবেশের কোন পরিবর্তনগুলো সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন? ওকে, এটা হচ্ছে ঠিক আছে। এটা এখন তো আমার মতামত থাকবে, বা ডেফিনেটলি বাংলাদেশে অনেক অনেক ভালো মাপের টপ সায়েন্টিস্ট বলেন বা স্কলাররা আছেন, তারা ডেফিনেটলি দে আর ওয়ার্কিং অন দ্যাট অ্যাজ ওয়েল। আসলে গবেষণা জিনিসটা আমি একটা ক্ষুদ্র, খুব মজা করে একটু উদাহরণ দেই। মানুষ কখন গবেষণা করে, মানুষ কখন কবিতা লেখে জানেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবিতা লিখতেন, ডেফিনেটলি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর হি ওয়াজ এ নোবেল লরেট। উনি উপন্যাস লিখেছেন বলেন, বা গান লিখেছেন, সবকিছু লিখেছেন। বাট আপনি যদি দেখেন ওনার he didn't have to be thinking about his basic human need, কারণ ওনার he was জমিদার, ওনার প্যারেন্টস কিন্তু they were very rich. So এক্সাম্পল দিলাম, কারণ হচ্ছে if you have that much position আপনার সাহিত্য চর্চা করার, you do not have any tension. I don't have to provide my living expense. Basic human need মানে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটা জিনিসের যদি কোনো চিন্তা না থাকে, then you go for research, গবেষণা মানে কি নতুন জিনিস নিয়ে চলে আসবেন। সো ওই জিনিসটা কয়জন দিন শেষে করতে পারে, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, কারণ এটার জন্য স্ট্রং উইল পাওয়ার লাগে। গবেষণাতে ফান্ডিং, বাজেটের ব্যাপার আছে। একটা বাজেট যত বেশি পাবেন আপনি গবেষণা তত বেশি করতে পারবেন। ইউএসএ তে রিসার্চ ফান্ডিং সবচেয়ে বেশি দেওয়া হয়, এখন হয়তো কিছুটা কমেছে প্রেজেন্ট সিচুয়েশনে, বাট ইন জেনারেল ইউএসএ তে ফান্ডিং সবচেয়ে বেশি, এবং এর জন্য তার টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, প্রযুক্তি বলেন, ইনোভেশনে অনেক এগিয়ে গিয়েছে। এক্সকিউজ মি। সো ফান্ডিং ইজ এ বিগ ইস্যু, এবং লেগে থাকা, যে আই এম ডুইং রিসার্চ নট ফর যে আমি এখান থেকে আই এম গেটিং মানি, আই এম গেটিং রিকগনিশন, বাট আমি গবেষণা করছি সো দ্যাট আই গেট টু নো সাম নিউ ইনফরমেশন অ্যান্ড আই ফিল হ্যাপি যে আমি নিজে কিছু ইনভেন্ট করেছি। আমি একবার, আমাদের একটা বাংলাদেশি বড় প্রফেসর ছিলেন, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। দ্যাট প্রফেসর showed me UCL, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে গিয়েছিলেন। ওখানে ওয়ার্ল্ডের প্রথম যে টেলিফোনটা আমাকে দেখিয়েছিলেন, এবং ওখানে আরেকজন স্কলার ছিলেন, আমি এই মুহূর্তে নাম রিকল করতে পারছি না। তো ওই সময় দেখিয়েছিলেন যে ওই সময় তাদের ওই গবেষণা করার জন্য উনি তার বাড়ি বিক্রি করে দিয়েছিলেন ইংল্যান্ডে। তো এক্সকিউজ মি, ডু উই হ্যাভ দ্যাট মাচ প্যাশন গবেষণা করার জন্য? আই মিন গবেষণা ইজ অল লাইক লাভিং। সো যদি আপনি আমাকে বলেন, আমাদের দেশে বলেন বা যে কোনো জায়গাতে বলেন, গবেষণা করার মতো এরকম গবেষণাকে ফল ইন লাভ করার জন্য, বা গবেষণার প্রতি গবেষণার প্রেমে অন্ধ হবার জন্য কি আমাদের সেই ধরনের কোনো লোক আছে? থাকলে ভেরি গুড, উই শুড গো ফর দ্যাট। আর যদি না থাকে, দেন উই হ্যাভ টু ক্রিয়েট। আর এবং সেগুলো কারা তৈরি করবে? আপনারাই তৈরি করবেন, আপনাদের মতো যারা নেক্সট জেনারেশন আছেন। আমরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। থ্যাংক ইউ।
জি স্যার। স্যার, তাহলে আপনি তো প্রথম টেলিফোন দেখেছেন সেই ইউনিভার্সিটিতে। তাহলে আপনার গবেষণা থেকে কোনো বাস্তব উদাহরণ কি আমাদের জন্য একটু তুলে ধরবেন? তাহলে আমরা আরেকটু বেশি শুনতে পারবো আপনার কথা স্যার। আচ্ছা, আমি যখন পিএইচডি পিএইচডিতে যখন আমি রিসার্চ করছিলাম, আমার পিএইচডিতে বেসিক্যালি কাজ ছিল, আমি খুব সহজ ভাষায় বলি, ধরেন আপনি মোবাইলের অ্যাপ যে ব্যবহার করেন, সেই অ্যাপের মাধ্যমে আপনি যে জাঙ্ক ফুড, যে আপনি ধরেন আমরা এখন রেস্টুরেন্টে কিন্তু, ঢাকায় কিন্তু এখন হাজার হাজার রেস্টুরেন্ট, বাংলাদেশেও হাজার হাজার রেস্টুরেন্ট, পাকিস্তান, ইন্ডিয়া সেম। আমরা হচ্ছে এখন কোথাও কিছু না হলে আমরা রেস্টুরেন্টে ঘুরতে যাই, বাট আমরা কি কখনো চিন্তা করেছি এই যে রেস্টুরেন্টে যে এটা কি আমার জন্য ভালো হচ্ছে? কারণ আপনার যখন বয়স হতে থাকবে না, আফটার 20s, আফটার 30s, আপনার শরীরে কিন্তু বিভিন্ন ধরনের রোগ দে স্টার্ট টু তৈরি করার জন্য প্ল্যানিং এবং বসে থাকে। তখন আপনাকে অ্যাক্টিভিটিস করতে হয়, ঠিক ভালো খাবার দাবার খেতে হয়, ব্যায়াম করতে হয়, যাতে আপনার শরীরের ব্লাড লেভেল বলেন বা সবকিছুর লেভেল গুলা ব্যালেন্স থাকে। বাট আমরা কি করছি, আমরা দেখা যাচ্ছে রেস্টুরেন্টে যে হচ্ছে চেক ইন দিয়ে আবার ক্রেডিট করে দেখাচ্ছি যে আমরা এইটা খাচ্ছি, বার্গার খাচ্ছি, চিজ খাচ্ছি, মজার মজার খাবারগুলো যেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, জাঙ্ক ফুড। সো আমার গবেষণাতে বেসিক্যালি জাঙ্ক ফুডকে কিভাবে অ্যাভয়েড করা যায় সাইকোলজিক্যালি, এবং আমি খাবারের পর একটু হাঁটাচলা করা, কারণ আমরা খাওয়ার পর কিন্তু বসে থাকি, যেমন আপনাদের খাওয়ার পর আমরা বসে আছি, যে এখন তো আমি ল্যাপটপের সামনে, আমি নিজেও এখন বসে আছি। সো আমি খাওয়ার পর হচ্ছে যদি বসে থাকি, আমার কিন্তু প্রবলেম হয় না, এবং এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য একটা বড় একটা রিজন। আমি খাওয়ার পর অফিসেও কিন্তু বসে থাকে, খাওয়ার পর বসে কি করি আমরা, ফেসবুক রিলিজ স্ক্রলিং করছি, which is not good for your health, also for your mind as well. গ্যাস্ট্রিকের প্রবলেম বাংলাদেশে এখন, গ্যাস্ট্রিক ইজ এ সিভিয়ার প্রবলেম, নট অনলি বাংলাদেশ, আউটসাইড অফ বাংলাদেশ as well. এই যে প্রবলেম, সো দিস কাইন্ড অফ মোবাইল অ্যাপ, যেটা what we have developed during my PhD was helping people যে আপনি আনহেলদি খাবার দাবার গুলা খাবেন না বা অ্যাভয়েড করবেন, এবং আপনি হাঁটাচলা করবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটাচলা করবেন, ব্যায়াম করবেন, এবং এটার মাধ্যমে আপনার ওয়েট, ওজন মানে কমানোর কিছু মেকানিজম ছিল, কিছু ওজন কমেছিল বাই দ্য ওয়ে, which helps you to reduce your weight and which also helps you to be more active. মনের দিক থেকে যদি বলেন, আপনার তখন মানসিক পাওয়ার আরো বুস্টিং হয়। সো এটা একটা স্মল এক্সাম্পল আমার গবেষণাতে যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। সো আমি অনেক মনস্তাত্ত্বিক তত্ত্ব ব্যবহার করি বিভিন্ন প্রযুক্তির সমাধান তৈরি করবার জন্য। আরেকটা উদাহরণ দেই আপনাকে, আমি বর্তমানে যেটা ইয়ং শপিং ইউনিভার্সিটিতে কাজ করছি, আমি সেই ইয়ং শপিং ইউনিভার্সিটি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডজান্ট প্রফেসর। ওখানে আমরা যে কাজ করছি এখন, এআই টুল ডেভেলপ করেছি আমরা, এবং ওই টুলের মাধ্যমে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের লেখালেখি বলেন বা লার্নিং পারফরমেন্স ইনক্রিজ করবে, রাদার দেন আপনি জাস্ট অনলি অ্যাসাইনমেন্ট সাবমিট করা। তো প্রতিদিন তারা তাদের টাস্কগুলোকে সাবমিট করবে, এবং এই টাস্কগুলোকে সাবমিট করার সময় দে উইল ফিল হ্যাপি, যেখানে আমরা গেমিফিকেশন যেই টার্মিনোলজিটা ইউজ করি, বা নাজিং বলে, যেটা মানুষকে পুশ করা, উদ্বুদ্ধ করা। এবং ওখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, এই কাজগুলাতে আমরা যে জিনিসগুলা করি, এগেইন মনস্তাত্ত্বিক তত্ত্বের কথা যেহেতু বলেছি, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে যে কাজটি করছি সেটাতে আমরা, তত্ত্বটার নাম হচ্ছে সেলফ রেগুলেটেড লার্নিং। আপনি কিভাবে নিজের থেকে নিজেকে রেগুলেট করেন, ইউ প্ল্যান ইউর সেলফ, মেক এ গোল, অ্যাকর্ডিং টু দ্যাট আপনি সামনের দিকে যান এবং রিফ্লেক্ট করেন যে আমি কি ভুল করেছি, আমার পড়াশোনাতে বলেন বা ক্যারিয়ারে বলেন, পার্সোনাল লাইফে বলেন, দেন হাউ ক্যান উই প্রসিড। So in this way you can set your goals and you look forward. So I mean, কথা আরো বলা যাবে, I'm just in short করছি. So this kind of goal can be divided. So everything is connected. We do work for make our life easy. So আপনি যখন বাইরে কাজ করেন, if someone is a businessman, someone is working in the industry like a job holder, someone is an entrepreneur, doctor, engineer, whatever, there is a purpose, কারণ আমাদের পার্সোনাল লাইফকে হ্যাপি করার জন্য। So personal and professional, these are connected. So we have to make sure that we don't work for others, but we work for us to make us happy, যেটা কিনা আমাকে হ্যাপি করছে এবং
কাজকে কানেক্ট করার জন্য there are psychological ways to motivate people. Thank you. থ্যাংক ইউ স্যার। স্যার বলতেছি এই যে আমরা খাওয়া দাওয়ার পরে বসে বসে ফোন স্ক্রল করি বা সন্ধ্যা হলেই মনে হচ্ছে যে একটু যদি ফাস্ট ফুড খেতাম তাহলে মনে হয় অনেক ভালো লাগতো, তাহলে এটা কি আমাদের কোনো সাইকোলজি রিলেটেড কিছু? Psychologists are there, society is also there. যখন আপনি মশিউর স্যার এসেছেন, থ্যাংক ইউ ডক্টর মশিউর আপনাকে ফর দিস কাইন্ড অফ থ্যাংক ইউ। না for this. আমি শুনছিলাম আর কি মাঝে মধ্যে। Thank থ্যাংক ইউ you, জয়েন thank করার জন্য। চমৎকার, মানে আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করেছে, ভালো। you, thank you very much, sir. Thank you. So much happy and so much glad to be part of it. আছে there are other reasons as well. আমি কিন্তু আজকে দাঁড়িয়ে মিটিং অ্যাটেন্ড করতে চেয়েছিলাম, বাড়ির কারণ এবং আই এম ওয়ার্কিং ফ্রম হোম। আমি আসলে বাসাতে, তো আই হ্যাভ ফ্যামিলি, আই হ্যাভ কিডস, তো আমি চাইলেও কিন্তু ওখানে ওই পরিবেশে যে দাঁড়াতে, তো আমাকে আমার আলাদা রুমে কাজ করতে, যেখানে দাঁড়ানোর স্কোপ পরিবেশ নাই। তো তার দাঁড়ালো পরিবেশ টু গো ফর ওয়াক, টু স্ট্যান্ড আপ। তো যদি ভাষা আমরা যেটাকে বলি, ইউনো, ইফ ইউ থিঙ্ক যে আপনার আশেপাশে সবাই খাওয়ার পর স্ক্রলিং, খেয়াল করুন বাংলাদেশের কনটেক্সটে সব থেকে আসার পর উই স্পেন্ড স্ক্রলিং দ্য ফেসবুক, যখন রাতে ঘুমিয়ে যাব ফেসবুকে ছবি দিচ্ছি। হাউ অ্যাবাউট এটা না করে স্পেন্ড টাইম, গো ফর, এখন ঢাকা শহরে বা বাংলাদেশে উই ডোন্ট দ্যাট স্পেস টু গো আউটসাইড, ঢাকাতে খুব বেশি। সেই ক্ষেত্রে সাইকোলজিতে যেটা টার্মিনোলজি আছে, এটাকে বলে আর্টিফিশিয়াল স্কারসিটি, মানে হচ্ছে কৃত্রিম অভাব। কৃত্রিম অভাবের ডেফিনেশন হচ্ছে, খুব একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যে আমাদের যে পৃথিবীতে এখন তেলের যে প্রবলেম হচ্ছে, পেট্রোল ডিজেল, এখানে কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু অনেকে তেল মজুত করে রেখেছিল না, টু আর্টিফিশিয়াল একটা অভাব তৈরি করার জন্য, যাতে তারা দে গেট মোর মানি। সো দিস ইজ সামথিং, এবং গভর্নমেন্ট ইজ অলসো সার্চিং, গভর্নমেন্ট এদিক থেকে স্ট্রিক্ট হয়ে চেষ্টা করছে যে এই ধরনের জিনিস যাতে না হতে পারে। সো এটা অ্যাকচুয়ালি নেগেটিভলি ইউজ করা হচ্ছে। সো ইটস অলসো কানেক্টেড টু মাই রিসার্চ কল নাজিং, সো হাউ ইউ পুশ পিপল ইন এ ওয়ে। সো দিস ইজ আর্টিফিশিয়াল স্কারসিটি, মানে কৃত্রিম অভাব তৈরি করা। এই জিনিসটা যদি আমাদের পার্সোনাল লাইফে ইফ ইউ ক্রিয়েট, কামিং টু ইয়োর কোয়েশ্চেন্স, আপনি আপনার সারাউন্ডিংসে এমন পরিবেশ আর্টিফিশিয়াল ভাবে তৈরি করেন যে আপনার বকা লাগবে না, যে আপনাকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। It can be connected with technology, it can be connected with something else. So আপনি খাওয়ার পর স্ট্রেট অ্যাওয়ে এমন হতে পারে যে আপনার রুমে হয়তো কোনো বসার জায়গা নেই, কোনো চেয়ার নেই, আপনি বসতে পারবেন না, you don't sit. So like my colleagues sometimes we don't use our chairs to sit down, কারণ লং টাইম বসে থাকা ভালো না, এবং এভরি 40 মিনিটস পর বা 45 মিনিটস পর, এটা অ্যাকর্ডিং টু হু, আমাদের কিন্তু শরীরের কিছু অ্যাক্টিভিটিস করতে হয়, আদারওয়াইজ ইটস নট গুড ফর ইউর হেলথ। সো এই টাইপের জিনিস আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, কৃত্রিম অভাব তৈরি করে নিজেকে কষ্ট দেওয়া। সো কানেক্টেড এগেন উইথ ডক্টর মশিউর স্যার এসেছেন, হি নোজ a lot about this LLM. So like যেখানে আমরা বলি যে রিইনফোর্সমেন্ট লার্নিং যেভাবে এসেছে, সো ওখান থেকে কিছুটা সাইকোলজি থেকে যদি কানেক্ট করি, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট। সো আপনি ইউ ক্যান গিভ ইয়োরসেলফ লিটল বিট রিওয়ার্ড, অ্যান্ড দেন নিজেকে আপনি এভাবে সেট করতে পারেন যে আমি যদি 1 মাস না বসি খাওয়ার পর, তাহলে আমি নিজেকে ট্রিট করব। নিজেকে ট্রিট করতে পারেন কিভাবে? নিজেকে ট্রিট করতে পারেন অনেকভাবে, এটা ডিপেন্ড করছে এগেইন আপনার উপর, আপনি কিভাবে সেট করতে চান। লেটস সে আমি আপনাকে একটা স্মল এক্সাম্পল দিই, এই তেলের এক্সাম্পল দিই এগেইন। এখানে যে জ্বালানি ক্রাইসিস, আমাদের এখানেও আই হ্যাভ এ ডিজেল কার হুইচ ইজ নট গুড ফর এনভায়রনমেন্ট। আমি পার্সোনালি ডিজেল কারও প্রেফার করি না, however I have been using it for a long time, so the price is so much. তো যেটা আমি করেছি, আমি কিন্তু ডিজেল কার এখন হচ্ছে I'm not using it. Sometimes আমি এটা ইউজ করা বন্ধ করে দিয়েছি। তো ইজনাকোলজিটা হয় কি, I don't pay for the insurance, I don't pay for the road tax, কারণ আমার ডিজেল কারের রোড ট্যাক্স অনেক হাই, কারণ পরিবেশের জন্য খারাপ, এবং আমি কিন্তু আমার তেলের খরচও দেওয়া লাগছে না। So 3টা জিনিস আই এম সেভিং। সো এটা কিন্তু ইজ মেকিং মি হ্যাপি। নাও হাউ আই এম কানেক্টিং দ্য
community or society. I'm not a selfish guy or some. By the way, you cannot live alone in the society. Even though you're a selfish or you are a giver, you have to be connected with people. So what I do, for example, আমি এক সপ্তাহের জন্য গাড়ি ইউজ করি না, সেই যে টাকাটা আমার বেঁচে যাচ্ছে, that 1 week money I send the money or I use that money to do some charity activities. সো আমি কোনো চ্যারিটির অ্যাক্টিভিটিস করার জন্য, কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস করার জন্য সেই টাকাটা আমি হচ্ছে ইউটিলাইজ করি। সো আই ফিল হ্যাপি যে আমার মাধ্যমে পিপল আর অলসো সামহাউ, ইটস এ ভেরি লিটল থিং বাট এভরি লিটল থিংস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো এভরি আপনার একটা স্মল টাস্ক, এটা আপনার পার্সোনাল লাইফেও হেল্প হচ্ছে। সো আমি সাইক্লিং করছি, আই এম সেভিং মানি, and that money I'm also for the charity or social activities. So this is a sort of a one good example you can definitely apply in your life. Thank you. থ্যাংক ইউ স্যার। আমি ট্রাই করব স্যার আজকে থেকে। আমি খাওয়া দাওয়ার পরে 1 মাস আমি না বসে থেকে একটু হাঁটাহাঁটি করে দেখব, তাহলে দেখব আমার ভেতরে কি কি চেঞ্জ আসলো। Now continue with that, Hasna. So this is your short-term goal for 1 month according to scientific research বলেন বা স্কলারদের মতো তারা বলে থাকে মিনিমাম 3 মাস যদি আপনি চেঞ্জ না করেন, একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ হওয়ার জন্য, আচরণ পরিবর্তন হওয়ার জন্য মিনিমাম 3 মাস সময় লাগে। সো 1 month is a good start. দেন যখন আপনি 1 মাসের গোল ফুলফিল করবেন, go for 2 months, 3 months, then 6 months, then 1 year. Then you set your goal for 20 years after. আপনি যে আমাকে কানেক্টিং এগেইন আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনকে, এডুকেশনের কথা যেটা বলেছিলেন বা আপনার ক্ষেত্রে হাই স্টাডির কথা বলছিলেন, কানেক্টিং উইথ দ্যাট, আপনি যে আপনার লাইফের অভ্যাসগুলোকে চেঞ্জ করছেন, এটা হচ্ছে আপনার স্মল প্যারামিটার্স আপনার লাইফের ক্ষেত্রে, লাইফের গ্রোথের ক্ষেত্রে, টু মেক ইউর লাইফ হেলদি অ্যান্ড হ্যাপি। Then connect it after 20 years or after 30 years. 30 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, 40 বছর পর নিজেকে কোথায় দেখতে চান। আবার এটাও আমাদের চিন্তা করতে হবে, ইউ ওয়ান্ট টু বিকাম, অনেক বড় কিছু হতে চাচ্ছি আমরা, লাইফে সবকিছুই বড়, বাট ওই বড় কিছু হতে যেয়ে যদি আমার হেলথ লস হয়ে যায়, এভরিথিং ইজ লস। কারণ আপনি, ইট ইজ বেটার টু লিভ 100 years রাদার দ্যান টু লিভ 30 years. সো লাইক এ কচ্ছপের মতো এগেইন, আমি হচ্ছে খরগোশের মতো খুব দ্রুত দৌড়ালাম, বাট দেন আমি আমার শরীরকে ফল করে ফেললাম কোন কিছু অ্যাচিভ করার জন্য, সেটা করা যাবে না। আমার হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে দেখবেন আপনার লাইফের অন্যান্য জিনিসগুলো এমনিতেই ভালো আসবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, হেলথ পারসুয়েসিভ টেকনোলজি, গ্যামিফিকেশন এবং ডিজিটাল নজিংয়ের মতো আন্তঃবিষয়ক ক্ষেত্রে কাজ করেছেন। এই ধারণাগুলো আসলে কি এবং বাস্তবে এগুলো মানুষের আচরণ, দৈনন্দিন জীবনে কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাসনা। আমি কিন্তু আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনে অলরেডি সো মাচ আই অলরেডি হ্যাভ আনসার্ড, ইফ ইউ হ্যাভ নোটিসড। এই যে আপনাকে রিওয়ার্ড দেওয়া, আমি আপনাকে যে 1 মাস একটা গোল সেট করেন এবং নিজেকে ট্রিট দেন, ইটস এ গুড এক্সাম্পল অফ গেমিফিকেশন। আই স্টার্টেড টু ওয়ার্ক অন গেমিফিকেশন ডিউরিং মাই মাস্টার্স থিসিস 2013-তে আর কি, যখন আমি কুইন মেরিতে ছিলাম। এটা আমাদের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সাথে কোলাবোরেটিভ প্রজেক্ট ছিল, again with the persuasive technology. So persuasive technology is all about how can technology, so device can pursue us towards doing some activities. এখন persuasive technology, a lot of people are using in different ways. You can see যে let's say বাংলাদেশে মোবাইল কোম্পানিজ আছে, they do a lot of advertisement যে অফার দেয়, these are kind of the thing that they would like to give you offer, and then you try to crave out, they try to get that opportunity. So the company are using from the business side. Now persuasive technology in the context of your well-being and kind of thing is more about the community, about individual. So individual is connected more about the citizen, such as আমরা আজকে মিটিং এ যারা আছি, I hope আমার কথার মাধ্যমে you will try to use the technology to change your behavior. Someone might be smoking, let's say আপনি cigarette খাচ্ছেন, which is not good for your health. So with your phone can be a good example that is giving you some kind of punishment or some kind of reminder setting যে আপনার সিগারেট খাওয়া যাবে না ইন দ্য লং টাইমে। ইট টেক্স টাইম। একটা অভ্যাস যেভাবে খুব দ্রুত মানুষের ভেতর তৈরি হয় না,
ঠিক সিমিলারলি একটা অভ্যাস যেতে অনেক সময় লাগে। সো how technology can be used to change people's behavior, so making them sustainable towards making পৃথিবীকে আমরা যাতে ভালোভাবে বানাতে পারি, making other people's life better. অন্যকে আনহ্যাপি করে you cannot be a happy person. You will realize after 20, 30, 40, 50 years. Let's say giving an example, you can see a lot of buildings in Dhaka. A lot of people are very rich. I mean, capitalist country gulate, if you just go and see, some people are very rich, but when those rich people they come to the street, they come to Dhaka, let's say একটা রাস্তায় যাচ্ছে, they are mixing with all the people. So আমার রাস্তা কিন্তু ভাঙাচোরা বা হয়তো ওইরকম ফ্যাসিলিটিস গুলা কিন্তু নাই। Definitely they have a lot of তাদের বাসা হয়তো খুব 5 star রেটেড বাসা, বাট আমার ঘুরে ফিরে কিন্তু সেই পাবলিক রোডে যখন আমি যাচ্ছি, it's all about because we are somehow connected with the community. So this is kind of a good example that how we can try to connect all the citizens, that we have to make sure যে আমাদের ওয়ার্ল্ডকে ভালো দিকে নিয়ে যেতে হবে. If we think about United Nations SDG goals, if you are aware of those 17 goals, so United Nations is trying to achieve those. Definitely as a good citizen আমাদেরও দায়িত্ব আছে সেই জিনিসগুলোকে কানেক্ট করার, এবং এই জিনিসগুলোকে কানেক্ট করার কিছু জিনিস আমি অলরেডি এক্সাম্পল দিলাম আমাদের কাজগুলোতে আমরা করছি। আরেকটা উদাহরণও দেই, যেমন আমাদের গবেষণাতে যেটা আমি আয়ারল্যান্ডে স্টিল নাও ইনভলভড। সো আমি একটা ইরাসমাস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড কো-পিআই এলইউটি থেকে। আয়ারল্যান্ডের SCTU is the main partner, so we are also developing an AI tool যেটা কিনা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লার্নিং পারফরমেন্স ইনক্রিজ করার জন্য হেল্প করবে। সেখানেও ওই এরকম গেমিফিকেশনের এক্সাম্পল আছে। You have the journey, let's say you're starting from week 1, week 2, week 3, week 4, then you get some points and badges, and then you sort of think in the future আপনি গোল অ্যাচিভ করেছেন এবং সামনের দিকে আপনার মডিউল ইটস কমপ্লিটেড। তো সিমিলারলি এই জিনিসটা যদি এখন আমি বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে যাই, which I'm already doing in my life, আমার I feel like that আমি দেশে ছিলাম যখন ছোটকাল থেকে, just did my SSC and HSC, and then I moved abroad. I feel that I'm a more connected person to the society. I miss my birthplace. I feel that I have some sort of responsibility to provide to the society. I think that's also a very good example with the BigGani.org. Dr. Moshoor sir has been working hard to bring this platform into the international community, which is very, very good. Similarly, এভাবে যদি আমি এই প্ল্যাটফর্মগুলোকে যদি কানেক্ট করে আমার লাইফকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাই, ইটস এ ভেরি গুড এক্সাম্পল। ইভেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি। জাস্ট বিফোর মিটিং জয়েন করার আগে আজকে আই ওয়াজ ফিলিং স্ট্রেসড, কারণ আমাদের আজকে ওয়েদার একটু গ্লুমি ছিল, স্যাঁতস্যাঁতে ওয়েদার, অন্ধকার, সূর্যের আলো নাই। সূর্যের আলো না থাকলে ইউ ডো নট গেট ভিটামিন ডি। আমাদের এখানে ভিটামিন ডি আর্টিফিশিয়াল প্রতিদিন খেতে হয়, সো ভিটামিন ডি না খেলে স্ট্রেস ফিল হয়। আজকে আমার তেমন ব্যায়াম ট্যায়ামও হয় নাই, কারণ আই হ্যাড টু ডু সাম হাউসহোল্ড ওয়ার্ক। But then I joined the meeting and I'm feeling happy, karon social connectivity. So technology is helping me to make the connection and making myself happy. Now, question comes, if I were to join with some other, let's say আমি weekend এখন আমার ফ্রেন্ডদের সাথে আরেকটা গ্রুপে জয়েন করলাম যেখানে people are talking about other people's business, which we call backbiting, অথবা some negative news হতে পারে। Those kind of news are actually not good for your health and mind. So positive ভাবে চিন্তা করা, it's always good. কারণ হচ্ছে আপনার ওয়ার্ল্ডে so everything is positive and negative, so it's up to you which one you are choosing. So if you are choosing the positive thinking, life will be a happy person. Otherwise it's sort of difficult to change our life. Thank you. ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর সাবলীল ভাষায় আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আশা করি আমাদের দর্শকদের বুঝতেও অনেক সুবিধা হচ্ছে। স্যার, আপনি টেকসই ডিজিটাল সমাধান এবং সফটওয়্যার উন্নয়নে পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছেন। স্যার, আপনার দৃষ্টিতে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির সাথে পরিবেশগত দায়বদ্ধতা কিভাবে সমন্বয় করা সম্ভব?
Definitely, that's what we are working at the moment. Excuse me. Giving the example যে আমরা এখন কাজ করছি, এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম যে আমরা কাজ করছি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। আপনি কি জানেন যে আপনি যদি 10 মিনিট বা হয়তো হাফ এন আওয়ার আপনার চ্যাট জিপিটি বলেন, সিম্পলি আপনার ফোন দিয়ে যদি সার্চ করেন, এটা যে পরিমাণ কার্বন দূষণ করে এবং যে পরিমাণ এনার্জি কনজিউম করে, ইটস হিউজ। এক্সাক্ট ডেটাগুলা ইউ ক্যান জাস্ট ইউনাইটেড নেশন বলেন বা হচ্ছে হতে যেতে পারেন, ওখানে আরো ভালো করে ইনফরমেশন গুলো আছে। তো ইভেন আমার ফোন থেকে যে এআই মডেল গুলা সার্চ, আমি চ্যাট জিপিটি বা জেমিনি, গুগল জেমিনি, এগুলো এসব আমরা ইউজ করছি জেনে বা না জেনে, কারণ ছাড়া বা কারণ জেনে। সো এটা অনেক সিম্পলি এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উই আর রেসপন্সিবল টু প্রডিউস মোর কার্বন, হুইচ ইজ নট গুড ফর আওয়ার পৃথিবীর জন্য। ঢাকায় এখন অনেক বায়ু দূষণ এবং এটাও কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড। ঢাকায় এমন না যে আমারটা গ্রিন হাউসের মতো প্রোটেক্টেড, ঢাকার বায়ুগুলো তো আমেরিকাতেও যাবে, কোনো না সময় যাচ্ছে। সো এটা এমন না যে বাংলাদেশের পরিবেশ দূষণ হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে না, অন্য জায়গা সেফ। পৃথিবীর কোথাও সেফ না, কারণ পৃথিবী ইজ লাইক এ হিউম্যান বডি। সো যদি আপনার হাতে গ্যাংগ্রিন ছড়ায়, এটা কিন্তু আপনার ব্রেইনে ইউ ফিল আনকমফোর্টেবল। সো ইট ডাজন্ট ম্যাটার যে বাংলাদেশ একটা ছোট দেশ, এখানে পরিবেশ দূষণ হচ্ছে, এটা কিন্তু অন্য দেশেরও মাথা ব্যথার কারণ তারা কানেক্টেড। সো এখন সফটওয়্যার সার্ভিস বলেন বা টেকনোলজিক্যাল সার্ভিস বলেন, তাদের মাধ্যমে যেই কার্বন এমিশন বলেন বা যে দূষণগুলো হচ্ছে, what we are trying to do, আমি যে সফটওয়্যার লাইনে কাজ করছি, we are trying to motivate people যে তোমরা প্রযুক্তি কম ব্যবহার করো, বাট যতটুকু ব্যবহার করবে যাতে বেশি আউটপুট থাকে। যেমন তুমি যদি আগে ব্যবহার করতে 10 মিনিটের জন্য, এটাকে তুমি 2 মিনিটে ব্যবহার করো, কিন্তু এটার আউটপুট যাতে 10 মিনিটের মতো হয়। সিমিলারলি যদি আমি সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকি, আমি যখন কোড করি, যখন আমি কোডার, আমি যখন হচ্ছে বিভিন্ন মডেল দিয়ে সার্চ করি বলো, বা হচ্ছে আমি যখন কোডিং করে আমার সফটওয়্যারটাকে ডেভেলপ করলাম বা রান করলাম, হাউ অ্যাবাউট আমি এভাবে চিন্তা করি যে আমার কোডিংটা তখন লেস হবে, কম হবে। আমার কোডিং যদি কম থাকে, আমার অ্যালগোরিদম যদি ছোট হয়, তাহলে আমার রান করতে এনার্জি কনজাম্পশন কম হবে, আমার সফটওয়্যার ডেভেলপারের সময়টাও বেঁচে যাবে, এবং আমার সেক্ষেত্রে যদি আমি সার্ভারে যদি আমার জায়গাটাও কম খাবে, রাইট? সো সেই জায়গাটা কম খেলে আমার সার্ভারের লোডটাও কমে যাবে, সব দিক থেকে কিন্তু আমার সেভিংস হচ্ছে, সো ইন দিস ওয়ে আমরা কিন্তু সফটওয়্যার থেকে যে হিট জেনারেট হচ্ছে, যে কার্বন জেনারেট হচ্ছে, এগুলো ইজিলি আমরা সেভ করতে পারি। সিমিলারলি, আর এই সফটওয়্যার কিন্তু নট অনলি আমার কম্পিউটারে বা ল্যাপটপে আছে, এটা আমার হেভি মেশিনারিজে আছে। However, we have one recent publication which published in Japan, যেখানে আমরা দেখাচ্ছিলাম যে আমরা ইভেন সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু অনেক ইউজ করে আমরা অনেক কার্বন জেনারেট করছি। সো you as an individual person, if you are using less sort of technological equipments, যদি unnecessarily ইউজ না করতে হয়, you are also contributing that you are saving the world. So this is also what we are trying to connect. যদি আমি সিটিজেনের দিক থেকে চিন্তা করি, তাদেরকে আরো অ্যাওয়ার্ড তৈরি করা, এবং similarly government is also trying, so government কে providing some guidelines, some workbooks, যাতে তারা এই জিনিসগুলোকে আইন আকারে প্রণয় করে। বাট আইন তখনই অ্যাকচুয়ালি প্রযোজ্য হয় যখন মানুষ সেটাকে পালন করে। সো যেগুলো উন্নয়নশীল দেশগুলো, এটাও একটা কোয়াইট চ্যালেঞ্জ যে আমাদের সচেতনতা তৈরি করা বা we change our behavior. So I think developing countries, it's a very good example that how we can utilize the technology to save পরিবেশ বলো বা হচ্ছে পরিবেশের প্রতি দায়বদ্ধতা যেটা আছে। ধন্যবাদ স্যার।
স্যার, ভবিষ্যতে টেকসই প্রযুক্তি উন্নয়নে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে আপনি মনে করেন? ভবিষ্যতে টেকসই প্রযুক্তির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এখন অ্যাকচুয়ালি সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে। আমরা যদি 80 বছর আগে দেখতাম, there was a craze, if you even see from the Bangladeshi context, lot of people, for example, তোমার রিলেটিভস বা আপনাদের রিলেটিভসদের, someone is getting married, ছেলে মেয়ে বিয়ে শাদী করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্পেশালি যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, খুব হাই ডিমান্ড। ইভেন ইফ ইউ গো টু বাংলাদেশ, আই থিঙ্ক এভরি ইয়ার 4 থেকে 5 লাখ ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, ইফ আই এম নট রং, 4 থেকে 6 লাখ সামথিং। বাট দেন হোয়াট উইল হ্যাপেন আফটার দ্য গ্রাজুয়েশন? একটা সময় ছিল যখন ট্রিপলি ইউজ টু রুল দি জব সেক্টর, বাট এখন যদি আমরা চাই, ট্রিপলি ইজ নো মোর রুলিং দ্য ওয়ার্ল্ড, ইটস নাও মোর উইথ দ্য টেকনোলজি। তার মানে আমরা এটা থেকে কি শিখলাম, যে ইঞ্জিনিয়ারিং এর যে পরের ধাপ, এখন এটা টেকনোলজি, আইটির দিকে চলে গেছে। সো ডেফিনেটলি, এবং এই আইটি এখন এভরিওয়্যার, হেলথ সিস্টেমে আছে, আইটি ইজ ইন ইউর হোম সিস্টেম, আইটি ইজ ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম। আমরা দেখেছি যে বাংলাদেশে কিছুদিন আগে ইলেকশন হয়েছে, পিপল ভোটেড, এবং ওখানে নিবন্ধন করেছিল তারা অনলাইনে, দে ভোটেড এন্ড দে সেন্ড দেয়ার ভোটিং পোস্টাল। তো এবং আমরা এখানে যে ইউজ করি দেশের বাইরে, আমাদের আইডি দিয়ে লগ ইন করে সবকিছু করছি, এবং আমাদের দেশেও বাংলাদেশেও সিমিলারলি সিস্টেম গুলো আছে। সো অটোমেটেড সিস্টেমের ক্ষেত্রে উই আমাদের পরের জেনারেশনদের টেকনোলজির নলেজ গুলো অ্যাকোয়ার করতে হবে। এখন কোয়েশ্চেন মাইট কাম, এখন হাসনা আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন দ্যাট এটা হয়তো আপনার উত্তর তাকে এখনো ভালোভাবে ডেসক্রাইব করে নাই, কোন দিকে যাব? এটা স্বাস্থ্যের দিকে হতে পারে, জি স্যার। এটা শিক্ষার দিকে হতে পারে। বাট ইফ ইউ নো দ্য টেকনোলজি, এগেন আমি যেটা বলছি যে আমাদের নিউ জেনারেশনদের হাউ টু ইউজ দ্য মডার্ন টেকনোলজিক্যাল টুলস, সেই জিনিসগুলোতে কোপ আপ করতে হবে। এবং এট দ্য সেম টাইম উই হ্যাভ টু থিঙ্ক দ্যাট গবেষণার ক্ষেত্রে ডেফিনেটলি হেলথ ইজ এ বিগ সেক্টর, হেলথের দিকে অনেক রিসার্চ হবে। এডুকেশন, I mean, it might be difficult to say, but in future it might happen যে we talk about Bangladesh, we talk about Europe, America. 200 বছর আগে বাংলাদেশ ছিল না, 200 বছর আগে আমেরিকাও ছিল না। So could be something এমনও হতে পারে 100 বছর পর there is no countryism, যেমন আগে কিন্তু রাজ্য ছিল বা কিছু প্রভিন্স টাইপের ছিল, তখন মানুষ ইন্ডিপেন্ডেন্টলি রাজা বাদশারা ছিল। সো উই ডু নট নো দ্যাট 50 বছর বা 100 বছর পর হতে পারে যে এখন তো আমাদের পৃথিবীতে কান্ট্রিজম চলতেছে, এটা হয়তো না চেঞ্জ হয়ে টেকনোলজির মাধ্যমে হতে পারে, এআই গভর্নমেন্টস হতে পারে, এমনও হতে পারে লেটস সে গুগল ইজ রুলিং দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ গিভ দ্য এক্সাম্পল অফ টার্মিনেটর মুভি, আপনারা হয়তো দেখেছেন, সেখানে হয়তো দেখেছেন যে রোবটরা কিভাবে রোবটের সাথে মানুষের ওয়ার এন্ড যুদ্ধ হয়েছিল। তো এমনও হতে পারে, লেটস থিংক পজিটিভলি, যে সামনে টেকনোলজি উইল বি দেয়ার, এবং সেই দিক থেকে হাউ টু বি কানেক্টেড। সো ফিউচারে আমাদের উই নিড টু লিঙ্ক আপ। সো ইউ ডু নট থিঙ্ক যে ইউ আর, আমি যেভাবে মানুষকে অলওয়েজ বলি যে লেটস ইমাজিন পৃথিবীতে 700 জন মানুষ আছে, যদি কারণ পৃথিবীতে 700 কোটি মানুষ, রাইট, অ্যারাউন্ড, আর পৃথিবীতে 700 জনের মধ্যে আপনি 17 জন। ইট ইজ বেটার টু বি আউট অফ 700 জন মানুষের মধ্যে নিজেকে ভালোভাবে তৈরি করা, রাদার দেন 17 জন মানুষের কাছে তৈরি করা। 17 জন বলতে আমি বোঝাচ্ছি রূপক অর্থে বাংলাদেশে 17 কোটি মানুষ আছে। সো ইন ফিউচারে আমরা যদি চিন্তা করি যে না, আমরা গবেষণার ক্ষেত্রে চিন্তা করব হেলথের দিকে, ইউ থিঙ্ক অ্যাবাউট 700 কোটি মানুষকে আমি কিভাবে কানেক্ট করতে পারবো আমার গবেষণা দিয়ে, আমি 700 কোটি মানুষকে কিভাবে কানেক্ট করতে পারবো পড়াশোনা দিয়ে। বাংলাদেশে there is a huge opportunity to work in the education system, in the health, and also automating roads and highway, this kind of thing, and factories as well. But definitely for গবেষণার জন্য health and education, it's the thing that maybe people like you could focus in future. Technology is there, software অবশ্যই আছে, কারণ আমাদের দেশে অনেক থার্ড পার্টি আইটি কোম্পানিজ আছে, এই জিনিসকে আমরা ফোকাস করতে পারি, বাট দ্যাটস মোর উইথ দ্য ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, আপনার গবেষণায় মানবকেন্দ্রিক নকশা ও সামাজিক প্রভাব বিশ্লেষণ আমরা দেখেছি উল্লেখযোগ্যভাবে। কোনো ডিজিটাল সমাধান মানুষের জন্য সত্যিকার অর্থে কার্যকর করতে গেলে গবেষক বা উদ্ভাবকদের কোন বিষয়গুলো
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। সবচাইতে গুরুত্বপূর্ণ এক্সাম্পল বা সাধারণ এক্সাম্পল যদি চিন্তা করি, যখনই আমি একটা ডিজিটাল সমাধানের কথা চিন্তা করব বা সামাজিক প্রভাবের কথা চিন্তা করব, তখন আমি চিন্তা করব আমি কেন করছি জিনিসটা। লোকাল কোনো প্রবলেম আছে তার জন্যই নিশ্চয়ই। গিভিং দ্য এক্সাম্পল, আপনি একটি সমাধান তৈরি করার চেষ্টা করছেন, আপনার মনে হলো ও আচ্ছা, আমাদের বাসার পাশে এরকম একটা প্রবলেম হয়েছে, এটাকে কিভাবে ঠিক করা যায়। বাট দেন আপনি যদি চিন্তা করেন ইউ আর ট্রাইং টু সলভ এ সলিউশন, সেই প্রবলেমটাকে, এটা কি অ্যাকচুয়ালি সলিউশনটা বেরোচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ইউজার সেন্টার্ড ডিজাইন বলেন বা ডিজাইন থিঙ্কিং, মানুষকে কানেক্ট করা। বেসিক্যালি you do the feasibility study or pilot study connecting to that problem. Let's say যে আমরা কিন্তু অনেক সময় চিন্তা করছি, আমি একটা সহজ উদাহরণ দিই। হাসনা, last 1 week any kind of problem that you have faced in your area or in your professional life, আমাকে একটা এক্সাম্পল দেন প্লিজ। স্যার, প্রফেশনাল লাইফে তেমন কোনো এক্সাম্পল দেওয়ার মতো আমার তো কোনো কিছু ঘটে নাই। জি স্যার, সরি। সামাজিক একটি প্রবলেমের কথা বলেন যেটা আপনি মনে করছেন। স্যার, এই যে আমাদের দেশে তেলের সংকট, এটা একটা খুব বড় প্রবলেম। স্যার, আমি আপনার কথা না শুনতে পাচ্ছি না। আমি যখনই আনমিউট করে ফেলছি তখন শুনতে পাচ্ছি না, মিউট করলে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ঠিক আছে হাসনা, তেলের যে প্রবলেমের কথা আমরা বললাম, বা এটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি, জ্বালানি তেল ফোকাস করলে it's not on our hand solely, কারণ we are also relying with external partner আছে যাদের কাছ থেকে, গোটা ওয়ার্ল্ড, ইভেন ইউরোপ is also relying on that. So তেলের প্রবলেম যদি হয়, প্রবলেম এসেছে, লেটস সে লাইফে আপনার ঘূর্ণিঝড় এসেছে, বা আপনি হাঁটতে যাচ্ছেন, হঠাৎ করে বৃষ্টি পড়েছে। So these are the things you will have to face in your life. লাইফে তেলের যে প্রবলেম হবে বা জ্বালানি তেলের প্রবলেম হবে, এটা কিন্তু আমরা জানতাম না। আমরা জানতাম কারণ we are human being. So God knows everything. We are not God. Of course, we cannot play with gods. God has created us. God has made all the things, and the human, God has given you that kind of capability to solve a problem. That's why we are human being. Otherwise, kintu, we could have become, আমরা কিন্তু একটা মুরগি হয়ে জন্ম হতে পারতাম। So why Allah created us, why God has created us, there is a reason. And what is the reason? যেমন কোথাও যদি আগুন লাগে, আপনি খেয়াল করে দেখবেন প্রাণীরা কিন্তু দৌড়ে পালায়। জি স্যার। Human being, when it comes about human being কিন্তু খুঁজে যে কোথায় পানি আছে, সে পানি দিয়ে তখন সে আগুনটাকে নেভানোর চেষ্টা করে। সো জ্বালানি তেলের যে প্রবলেম, এটা থেকে আমাদের লেসন লার্ন হওয়া উচিত। ফিউচারে আমি কিভাবে যাতে এই ধরনের প্রবলেম হলে আমি ভালো করে ফেস করতে পারি। আরো ডেফিনেটলি বাংলাদেশের গভর্নমেন্ট থেকে অনেক মেজারমেন্ট নেওয়া হচ্ছে। আই হ্যাভ বিন হিয়ারিং দ্য নিউজ, বাট দেন এগেইন অ্যাজ এ সিটিজেন হিসাবে আপনি চিন্তা করতে পারেন, ফ্রম দ্য মনিটারি পয়েন্ট অফ ভিউ, প্রাইস হ্যাজ বিকাম সো এক্সপেন্সিভ। সো আমাকে একটু তখন সীমিত হয়ে চলতে হবে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর মাউথ, মাই ফাদার ইউজ টু সে। আয় বুঝে ব্যয় করো সামথিং। I have come from চাকরিজীবী family, so fixed income, fixed type of খরচ. So again, coming up with artificial scarcity, কৃত্রিম অভাব, life sometimes you give yourself some punishment
অর ইভেন জ্বালানি তেলের যে প্রবলেমটা, আমার কাছে মনে হয় এটা আপনাদের জন্য ইটস এ গুড অপরচুনিটি। কারণ এই যে আপনি লাইফে অলরেডি একটা ধাক্কা খেয়েছেন, তাহলে আপনার ইউ ডোন্ট গেট দ্য ধাক্কা এট দ্য এজ অফ 50 or 60, কারণ এখন ইউ আর সো ইয়াং, ইউ হ্যাভ সাচ এ এনার্জেটিক মাইন্ড। সো এই ধাক্কা খেয়ে আপনি ফিউচারে কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে লাইফকে আরো ভালো করে স্মার্টলি স্ট্র্যাটেজিক্যালি আগানো যায় সেটা চিন্তা করতে পারবেন। সো আমি আমার আনসার গুলাকে কানেক্ট করার চেষ্টা করছি সামাজিক প্রবলেম যদি চিন্তা করেন। সো when you do the আপনি যখন রিসার্চ করি, স্টার্ট কানেক্ট উইথ আ প্রবলেম, লোকাল প্রবলেম, এবং এটাকে আন্তর্জাতিক ভাবে কানেক্ট করেন। কানেক্ট করার পর হাউ টু সলভ ইট ইন দ্য লং টার্ম, যে আমার ইদার ডু আই হ্যাভ টু চেঞ্জ বাই মাইসেলফ, যেমন আমার তাহলে এত গাড়ি ইউজ করার দরকার নাই, আমি তাহলে একটু দৌড়াদৌড়ি করি, হেঁটে যাওয়া আসা করি, অথবা যদি এমন হয় বাসা থেকে অফিস করা যায় বাসা থেকে অফিস করলাম, বা যদি এমন হয় আমার কলকারখানায় প্রোডাকশন আমি একটু হিসাব করে করব, বা ধরেন জিনিসপত্রের আমার প্রাইসের খাবার যদি বেঁচে যায়, আমি এটা পজিটিভলি নিব, কারণ আমি সেক্ষেত্রে চিন্তা করব আমি ফাস্টিং, আমি রোজা রাখছি লাইক ফ্রম ইসলামিক ভিউ পয়েন্ট থেকে। সো যদি আমার একটু লিমিটেড খাওয়া খেতে হয়, আমি এটাকে নট টেকিং নেগেটিভলি, কারণ ইটস গুড ফর মাই হেলথ। আমি যদি না খেয়ে থাকি ইন্টারমিডিয়েট ফাস্টিং, যেটার জন্য জাপানিজ প্রফেসর গর্ডন নোবেল প্রাইজ অ্যাজ ওয়েল, সো দিস যেটা কিনা ইসলামে আছে ফাস্ট করা, সো এখানে ইন্টারমিডিয়েট ফাস্টিং ইজ গুড ফর ইউর হেলথ। সো আমি যদি এখন না খেয়ে থাকি, ইট সেভস মাই মানি, এবং আমি সেই ক্ষেত্রে আমার প্রোডাকশনও কমে যাচ্ছে, প্রেশারও কমে যাচ্ছে। ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রে তাদের এতক্ষণ হোটেল হয়তো ওপেন রাখতে হবে না। পুরো সিস্টেমে কিন্তু আমার স্মল স্টেপের জন্য প্রভাব তৈরি হয়। যখন আমি একটা স্টেপস নেই তখন ভেরি লিটল, বোঝা যায় না, কিন্তু যখন কোটি মানুষ স্টেপসটা নেয় তখন কিন্তু বিগার ইম্প্যাক্ট তৈরি হয়। সো এই জিনিসটা স্টার্ট উইথ ইউ, হাসনা। ইউ ইনফ্লুয়েন্স ইউর ফ্যামিলি মেম্বার্স, like you have 4-5 family members in your family, and that 5 family members other will see you. হয়তো কিছু মানুষ আপনাকে নিয়ে people will laugh at you, oh কি করছে, পাগলামো করছে, but that's why we are scientists, যখন আপনি গবেষণার দিকে চিন্তা করেন, নতুন কিছু চিন্তা করতে গেলে আপনাকে একটু নতুন এক্সপেরিমেন্ট চালাতে হবে, নতুন পরীক্ষা করতে হবে, একটু পাগলামি দেখাতে হবে। লং টার্মে তখন মানুষ বুঝবে যে আসলে এই পাগলামিটা এটা পৃথিবীর জন্য, সমাজের জন্য এবং সবার ইন্ডিভিজুয়াল জীবনের জন্য ভালোর জন্য হয়েছিল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আল্লাহ ভরসা, আমার এই পাগলামিটা হয়তো একদিন বাস্তব জীবনে অনেক বড় কিছু প্রভাব ফেলবে। আচ্ছা স্যার, আপনি ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণায় পরিবেশ নিয়ে কাজ করেছেন, আন্তর্জাতিক তহবিল নির্ভর প্রকল্পেও যুক্ত ছিলেন। এই আন্তর্জাতিক অভিজ্ঞতা আপনার গবেষণা দৃষ্টি ও কাজের পদ্ধতিকে কিভাবে সমৃদ্ধ করেছে? খুবই সুন্দর প্রশ্ন, এবং ডেফিনেটলি খুবই সমৃদ্ধ করেছে পজিটিভলি। আমি কিন্তু ওই অনার্স মাস্টার্স লাইফ থেকেই, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং একটাকে বলে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ আর কি, IEEE স্টুডেন্টস, আমি ওটার মেম্বার ছিলাম, এবং দেশেও আমি ক্লাব, সায়েন্স নেচার স্টাডি ক্লাব বা বিভিন্ন সোসাইটাল ক্লাবের সাথে যুক্ত থাকতাম ভলান্টারিলি, লাইক আপনারা যেভাবে কানেক্টেড আছেন। এটার মাধ্যমে আই গট টু নো উইথ লট অফ পিপল, নিউ নেটওয়ার্কিং, ডিফারেন্ট মানুষের চিন্তাধারা, নতুন নতুন টার্মিনোলজিস, কারণ পৃথিবী প্রতিনিয়ত চেঞ্জ হয়। সো নতুন নতুন মাইন্ডসেট, নতুন ইনফরমেশন, নতুন টেকনোলজি বলেন, নতুন কাইন্ড অফ সিস্টেম, সবকিছুই আমাকে রিয়েলি হেল্প এ লট। সো আপনাদের ক্ষেত্রেও যদি এরকম হয়, বাংলাদেশে যারা ইয়াং মাইন্ডসেট আছে, তারা যদি ফিউচারে ভালো করতে চায়, ক্যারিয়ার বলেন, ইন্ডাস্ট্রি বা গবেষণার দিকে, তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে ছোটকাল থেকে কানেক্টেড হয়, ইটস এ গুড অপরচুনিটি। It's a very good opportunity. যে এই ধরনের bigyani.org is also a good example. Let's say I can only see a few people have joined today, then maybe later someone else will join. But this kind of thing really helps a lot, কারণ সেখানে বিভিন্ন দেশের গবেষণা সেন্টার গুলো, বিভিন্ন দেশের কোম্পানিজ এবং ইউনিভার্সিটিতে যখন কাজ করেছি বা ওদের সাথে প্রজেক্ট ডেলিভারেবলস গুলো
জমা দেই, বা আমরা এখনো তো অনেক প্রজেক্ট ফান্ডিং এর অ্যাপ্লাই করি, বা রানিং প্রজেক্ট গুলাতে যখন বিভিন্ন ওয়ার্কের টাস্ক গুলো উপস্থাপন করি বা একসাথে কাজ করি, নতুন নতুন ফিল্ডের দেখা যাচ্ছে। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমার পিএইচডি ছিল মেডিসিনের উপর, কিন্তু আমি এখন কাজ করছি যাদের ব্যাকগ্রাউন্ড সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস। সো ইটস কোয়াইট অলসো ইন্টারেস্টিং কিভাবে আর্টস এর যারা পড়াশোনা করেছে তাদের চিন্তা এবং আমার ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর যেই চিন্তার বা গবেষণাগুলো কিভাবে একসাথে কানেক্ট করছে। সো এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে if someone gets this kind of international platform related activities এর সাথে voluntarily connected হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার, এবার আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। স্যার, 20-25 বছর আগে যখন আপনার নামের সঙ্গে ডক্টর ছিল না, আপনি শুধুমাত্র ছিলেন মোহাম্মদ সানাউল হক। আজকে আপনার নামের আগে আছে গবেষক ডক্টর মোহাম্মদ সানাউল হক। কিন্তু স্যার, সেই 20-25 বছর আগে যে আপনি গবেষণায় কাজ করা বা কাজের প্রতি আগ্রহ প্রকাশ করা, এর ভিতরে সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় শেখাটা আপনার কি ছিল? সবচেয়ে বড় শেখা বলতে যদি বলেন, আমি স্টিল অলওয়েজ কনসিডার মাইসেলফ অ্যাজ এ স্টুডেন্ট। আমি অলওয়েজ চিন্তা করি আমি আসলে কিছুই শিখি নাই। দ্য ডে আই উইল রিয়েলাইজ আমি শিখে ফেলেছি বা আমার অর্জন করেছি, আই ফিল পার্সোনালি যে আমার ওই দিন থেকেই আমার ভেতর যেই বিজ্ঞানী হওয়ার মাইন্ডসেট বলেন বা কিউরিওসিটিটা, সেটা মরে যাবে। এটা একান্তই আমার চিন্তা। আই এম নট টেলিং টু এভরিওয়ান থিংকিং ফ্রম দ্যাট সাইড, বাট ইউ মাইট গেট মোটিভেটেড। আমি বলবো আমার জীবনের অর্জন যদি বলেন, আমার জীবনে কোনো অর্জন সোফার যা কিছুই হয়েছে, আই জাস্ট ওয়েন্ট থ্রু দ্য জার্নি। আর যা কিছুই হয়েছে, পজিটিভ নেগেটিভ সবকিছুই ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স, লার্নিং ফর মি। সো আই এম স্টিল লুকিং ফরওয়ার্ড টু গো ফর লট অফ অপরচুনিটিস। আর অর্জন বলতে আপনারা যেটাকে বোঝাতে চেয়েছেন, আই গট দ্য পয়েন্ট, বাট দোজ আর দ্য থিংস। আমার কাছে মনে হয় ইট ইজ লাইক এ টিকেট, টিকেট বলতে যেমন ধরেন আপনি ট্রেন জার্নি করছেন, সো আপনি যেমন ধরেন হচ্ছে টিকেট চেকার আপনাকে চেক করছিল, যে ধরেন আপনি ঢাকা থেকে লেটস আপনি কক্সবাজারে যাবেন, সো ওই রুটে লেটস আপনি হয়তো একটা স্টপেজে থামলেন, সো ওই স্টপেজের আপনাকে টিকেট চেকার চেক করতে আসলো যে আপনার টিকেট আছে কিনা, দেন ইউ পাসড। তার মানে আপনি কক্সবাজারের যাওয়ার জন্য পরের ধাপে যাচ্ছেন। সো থিঙ্ক ইউর লাইফ ইন দিস ওয়ে, যে আপনার ইটস এ জার্নি লাইক এ ট্রেন জার্নি অর মেবি প্লেন জার্নি অর শিপ জার্নি, যেখানে আপনি পরের ধাপের জন্য যেতে পেরেছেন। সো এভরিথিং, ইভেন আপনাদের সাথে কানেক্টেড হওয়া, এটা আমার জন্য একটা বড় অর্জন। আমার মনে হয়, হ্যাঁ, অর্জন বলতে গেলে আজকের এটা একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমার 20 বছর পরিশ্রম করা লেগেছে আপনাদের এই প্ল্যাটফর্মের এই ইন্টারভিউতে আসার জন্য। এটাই হচ্ছে আমার লাইফের বড় অর্জন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, তাহলে আমরা যারা বাঙালি এই যে শিক্ষার্থীরা আছি, আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে আমরাও কাজ করতে আগ্রহী। আমরা আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার জন্য শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমরা কি কি করলে আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারি? আন্তর্জাতিক, হ্যাঁ, এটা তো বেসিক্যালি শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয় যে আপনাদের তো পড়াশোনার আলাদা একটা প্রেশার থাকে ব্যাচেলার বা মাস্টার্স এর সময়। তো সেই সময়তে আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের যে ব্যাচেলার থিসিস বা মাস্টার্স থিসিসটা, সেটা একটু ভালোভাবে করবার জন্য সেটাতে ফোকাস করতে পারেন। কারণ দেখা যাচ্ছে টিপিক্যালি আমাদের দেশে ব্যাচেলার বা মাস্টার্স থিসিসটা আমরা ওইভাবে গুরুত্ব সহকারে বা ইম্পর্টেন্সলি ওইরকম ভাবে হয়তো করা হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে তখন আপনি আপনার ইম্পর্টেন্সটা, আপনাদের সুপারভাইজার থাকে তাদের সাথে কথা বলতে পারেন, যে এক্সিস্টিং যারা টিচার আছেন আপনাদের ইউনিভার্সিটি আছে সেখানে। এছাড়াও তারা যদি বিজি থাকে তাহলে তো তারা জিজ্ঞেস করতে পারে তাদের কন্ট্যাক্টস কে আছে যে হেল্প করতে পারে এই ধরনের কাজে। ডেফিনেটলি বাংলাদেশে এখন অনেক অনেক ভালো স্কলার আছেন যারা কিনা অলরেডি দেশের বাইরে থেকে বা দেশ থেকে নলেজ নিয়ে কাজ করছেন। সো সেই দিক থেকে যদি তারা তাদের কন্ট্যাক্টদের সাথে আপনাদেরকে নেটওয়ার্কিং করিয়ে দেয়, আপনি কাজ করলেন। বাট ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি কাজ করছেন এটার অ্যাকনোলেজমেন্ট যাতে মানুষ দেয়। পিপল ডু নট ইউজ ইউ,
দিস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনি গবেষণা করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের রেডিও আবিষ্কার কে করেছিল? সবাই তো মার্কনি বলে, তো তাই না? সো ওই ক্ষেত্রে উই হ্যাভ টু মেক শিওর যে হোয়াট এভার ইউ ডু, এটা আগে থেকে গবেষণা কাজ করতে করতে যে ইউ গেট দি অ্যাকনলেজমেন্ট। গিভিং এক্সাম্পল, আপনারা অনার্সের যে থিসিসে কাজ করছেন, মাস্টার্সের থিসিসে কাজ করছেন, এটাকে একটা প্রোডাক্ট আকারে বানাতে পারেন, পরবর্তীতে আপনাকে পেটেন্ট করতে পারেন কোম্পানি আকারে সেল করার জন্য বা কোম্পানি তৈরি করার জন্য। অথবা যদি আপনারা পরবর্তীতে পিএইচডি বা রিসার্চ টিচিং লাইনে বা রিসার্চ লাইনে যেতে চান, তাহলে পাবলিকেশন করতে পারেন রিসার্চ পেপার। সেক্ষেত্রে মেক শিওর যে ইউ বিকাম, আপনার যদি বেশি কন্ট্রিবিউশন থাকে ফার্স্ট অথর অথবা হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই জিনিসগুলো আগে থেকে ক্লিয়ার করে রাখবেন। না হলে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি কাজ করেছেন কিন্তু দেখা গেল ওই দিক থেকে আপনি এটা বুঝতে পারছেন না যে আসলে আপনার আউটপুটটা কি এসেছে। এবং সিমিলারলি এই ধরনের কিছু রিসার্চ সেন্টার বা অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের হ্যাপেনিং হয়, বিভিন্ন কনফারেন্স হয়, বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ হয়, ইন্টারন্যাশনাল ফান্ডেড প্রজেক্ট আছে, সেগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। খুবই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ফ্রি হয়, জাস্ট রেজিস্ট্রেশন করলেই হয়। সেগুলোতে অ্যাটেন্ড করে দেন ইউ গট টু নো দি ইনফরমেশন। কিছু টাকা হয়তো পে করতে করা লাগতে পারে। আমিও যখন লন্ডনে ছিলাম, আই ওয়াজ পেইং ফ্রম মাই পকেট অ্যাজ ওয়েল to just know some information, but then it really helped me a lot in future. Then তারপরে আপনি আপনার প্রোফাইলের সাথে, আপনার লার্নিং এর সাথে কানেক্ট করলেন, যেটা what I notice actually, এটা in recent times যখন আমি we deal with Bangladeshi students abroad, তাদের they have good ideas with research বলেন বা পড়াশোনা, তাদের খুব পড়াশোনা করার ইচ্ছা, but they are not proactive. Think like that, your mind is proactive, মানে আপনি নিজে থেকে চিন্তা করবেন। You do not wait for other people's, just অর্ডারের জন্য চিন্তা করবেন না। You think like this way, that আপনাকে এই কাজটা শেষ করতে হবে। You bring your work to your colleagues or to your superiors, যে নতুন কাজ নিয়ে আসবেন, যে people will be then giving you guidance. We can only give you guidance because of our experience. You are young because you have so much bright ideas. That's idea that you can give us and we can guide you, because আমরা আপনাদেরকে হয়তো সেই টিপস গুলো বলবো, but then it is you who have to go with the process. Again, connecting with the Bangladeshi student, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা মানে রাইটিং এর ক্ষেত্রে বা কিছু আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কিছু ঘাটতি থাকে। সো আপনারা যদি রিসার্চ ইনভলভ হতে চান, ব্যাচেলার থিসিস এবং মাস্টার্স থিসিস কিভাবে লেখে বা রিসার্চ মেথড, এই জিনিসগুলো একটু আয়ত্ত করা, একটু পড়াশোনা করা, কিছু ভালো বই দিয়ে ইংরেজি বইকে বাংলা ট্রান্সলেট করে বা ইউটিউব ভিডিওস বা কোর্সেরা কিছু কোর্স করে, এটা আপনি কারণ ইউনিভার্সিটিতে কিছু স্ট্রাকচার আছে, ওই কোর্সগুলো করলে ইউ নো দ্য ইনফরমেশন, বাট you cannot really apply. This is something you have to learn by yourself, by doing. So learn by doing. I think that is something that I can mention at the moment for the young and the student who would like to be a good researcher in future. এবং আরো যদি কিছু বলতে হয় আমাকে বলতে পারেন, I can give you the answers. Thank you. থ্যাংক ইউ স্যার। তাহলে নতুন গবেষক যারা আছে আমাদের মতো, আমরা তো প্রচুর ভুল করি। আপনার কি মনে হয় যে কোন ধরনের ভুলগুলো আসলে তরুণ গবেষকরা বেশি করে? প্রথমত, জীবনের কোনো কিছুই ভুল না, এভরিথিং ইজ এক্সপেরিয়েন্স। থিঙ্ক লাইক দিস ওয়ে পজিটিভলি। সো কোন জিনিসগুলো, মানে আমার যেটা মনে হয় যে যেটা হচ্ছে ওই রাইটিং এর ক্ষেত্রে যেটা হয়, দেখেন ইংরেজিতে আমরা লেখালেখি করতে হয়, ইংরেজি ইজ নট আওয়ার মাদার টাং। তো সেই ক্ষেত্রে আমাদের ইংরেজির যে লেখার যে আয়ত্তটা, এইটা একটা ঘাটতি থাকে। ইংরেজি ঘাটতি মানে আমি আসলে ও লেভেল এ লেভেল করলে যে ভালো ইংলিশ রাইটার হয়ে গেছি, এটাও কিন্তু না। আমি যেটা অলওয়েজ রিসার্চার বা স্টুডেন্টদেরকে বলি যে থিঙ্ক লাইক দিস ওয়ে, যেটা what I have learned from my Irish colleagues and my boss, যে রাইট লাইক এ স্টোরি। সো মানে একটা গল্পের মতো করে লেখা। সো যদি আপনি কোনো কিছু লেখালেখি করতে চান গবেষণার ক্ষেত্রে,
লেখাটাকে একটা গল্পের মতো করে সাজাবেন। সবাই অবশ্য ভালো রাইটিং হতে পারে না, কারণ একটু দেখবেন যারা একটু প্র্যাকটিক্যালি, যারা একটু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা মেডিকেল বা প্র্যাকটিক্যাল কাজ করে, তারা কিন্তু বা ধরেন ল প্র্যাকটিস করছে, মানে ব্যবহারিক কাজ বেশি, তাদের কিন্তু ব্যবহারিক সময় দিতে হয় বেশি, লেখালেখিতে তেমন সময় দিতে হয় না। সেই ক্ষেত্রে আপনি ইউ কিপ ইন টাচ উইথ সাম অফ ইউর ফ্রেন্ডস অর কলিগ যারা কিনা লেখালেখিতে ভালো, তাদের সাথে মেক সাম ফ্রেন্ডশিপ, কোলাবোরেটিভলি আপনারা একসাথে কাজ করেন। কেউ ডাটা কালেক্ট করলো, কেউ একটা 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 টেকনোলজিক্যাল জিনিস বানালো, আর আপনারা কেউ একজন লিখলো, এভাবে করে টিম ওয়ার্ক। সো আমি যেটা সবাইকে উদ্বুদ্ধ করি, আপনারা একটা টিম তৈরি করেন। যে লেটস সে বিজ্ঞানী.org তে আপনারা ভলান্টিয়ার আছেন, আপনার একটা টিম তৈরি করে, ইফ ইউ থিঙ্ক যে না আমি একটু রিসার্চ প্রোফাইল তৈরি করতে যাব, মেবি একটা প্রজেক্ট তৈরি করেন। এই প্রজেক্টটা কোনো বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স হতে পারে, সেখানে শোকেস করেন। বা আপনারা একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন, সেটাকে পেটেন্ট করে আপনাদের নিজেদের নামে নিয়ে ইউ স্টার্ট এ বিজনেস। অথবা যদি চিন্তা করেন না আমি পিএইচডি বা রিসার্চ লাইনে যাব, ইউ কনভার্ট অ্যাজ এ রিসার্চ পেপার, যেটা আপনারা একটা ডাটা কালেক্ট করে বা ইনফরমেশন গুলো দিয়ে কিছু নতুন ইনফরমেশন জিনিস নিয়ে আসলেন। তো এর জন্য আপনারা ওই যে কিছু এক্সিস্টিং কাজগুলো, দেশের বাইরে কি কাজ হয় সেগুলো পড়তে হবে, দেখতে হবে, সময় দিতে হবে। নতুন তরুণ স্টুডেন্টরা দে ডোন্ট স্পেন্ড লট অফ টাইম, তারা মনে করে যে সবকিছু ইজ ভেরি ইজি, বাট সবকিছু এত ইজিলি আসে না। it requires a lot of time and effort. সেকেন্ড থিং হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি যে ভাগ ভাগ করা, যেমন কোন অধ্যায়ে কি হবে, কোন পার্টে কি হবে, তার মানে আপনি বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি না, মানে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তার মানে আমরা কি স্টুডেন্টদেরকে যেটা বলতে চাচ্ছি যে একটা প্রবলেম ফেস করার আগে সেই প্রবলেমটাকে নিয়ে তুমি বেশি চিন্তা করো, ফোকাস মোর। উই ফোকাস মোর অন দ্য ইউনিভার্সিটি ডিগ্রি, যে আমি সিজিপিএ 4 পাবো, এবং হচ্ছে আই উইল গেট দ্যাট জব, বাট ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। থিঙ্ক দিস ওয়ে যে আই এম লার্নিং সামথিং, যেটা কিনা আমি ভালো লাগা দিয়ে শিখে এটা আমার ক্যারিয়ার হতে পারে, জীবনে হতে পারে, অ্যাপ্লাই করব। ইট মাইট নট ওয়ার্ক, বাট ইউ নেভার নো যে লাইফে আপনার কোন জিনিসটা কোথায় কাজে লাগে। আমি অত একটা জিনিস শিখেছিলাম অনেক আগে, তখন এটা আমার এখন কাজে লাগছে। আই এম ফিলিং দ্যাট। এটা প্রায় 25 বছর আগে আমি জাস্ট একটা টার্ম ছিল, ওটা কাজ করেছিলাম। এটা জাস্ট 2 উইকস এগো একটা এক্সাম্পল দিয়েছি আপনাকে। সো ওই জিনিসকে কানেক্ট করেন যে নতুন কিছু জানার প্রতি আগ্রহ, নতুন কিছু করার জন্য একটা আগ্রহ গবেষণার দিক থেকে। এবং গবেষণাতে ইউ ক্যানট বি এ বিলিয়নিয়ার। সো গবেষণাতে তেমন টাকা পয়সা নাই, বিকজ গবেষণাটা আসলে বেসিক্যালি তারাই করে যারা কিনা হেল্পিং আদার্স টু মেক মানি। সো বেসিক্যালি আপনার গবেষণার তথ্য দিয়েই মানুষজন বিজনেস বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে তারা এগিয়ে যাবে। সো গবেষণারা যারা গবেষক বলেন বা সায়েন্টিস্ট, they are the pillars of the society. So in this way আপনার মাইন্ডসেটটাকে ওইভাবে তৈরি করতে হবে যে I am here to contribute to the society, not to make money. Money will come today or tomorrow. আপনি কাজ করলে this kind of materialistic thing will come in your life, but what makes you happy is যে আপনি sense of belongingness এবং achievement. সো আপনার অ্যাচিভমেন্ট তখনই আসবে যখন আপনার সোসাইটিতে কন্ট্রিবিউশন থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সময় স্বল্পতার কারণে হয়তো আমার আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো করে উঠতে পারছি না। তবে স্যার আমার আরও যদি জানার কিছু থাকে আমি অবশ্যই আপনাকে নক করব। আশা করি আমি উত্তর পাবো স্যার আমার জানার বিষয়গুলো। আর স্যার আপনি বললেন টিম গঠনের কথা, অবশ্যই মশিউর স্যারকে আমি এই কথাটা জানাবো। স্যার হয়তো আমাদের সঙ্গেই আছে যে স্যার আমরা একটা টিম গঠন করি এবং আমরাও কিছু একটা আবিষ্কারের চেষ্টা করি, সেক্ষেত্রে আপনার অনেক সাহায্য আমরা পাবো আশা করি স্যার। ধন্যবাদ স্যার। আর আজকে জাকিয়া এখন আপনাকে প্রশ্ন করবে স্যার। ধন্যবাদ। ধন্যবাদ মোমো আপুকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। ধন্যবাদ স্যার আপনার সহজ ভাষায় উত্তরগুলো গুছিয়ে করার জন্য, যে আমাদের শিক্ষার্থী ও দর্শকদের কাছে অনুপ্রেরণামূলক ও বোধগম্য হবে। স্যার ধন্যবাদ আপনার অসংখ্য মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি পরবর্তী সময় আপনাকে আমরা আমাদের পাশে পাবো।
অসংখ্য ধন্যবাদ জাকিয়া। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। এখানে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন আপনারা স্যারকে করতে পারেন। যদি প্রশ্ন করতে চান তাহলে প্লিজ রেইজ ইওর হ্যান্ড, আই উইল অ্যাসিস্ট ইউ। তাহলে আজকের মতো আমাদের সাক্ষাৎকার পর্বটি শেষ করা যাক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো আমাদের সাক্ষাৎকার পর্বটি শেষ হলো। পরবর্তী সময়ে আমাদের আরো নতুন নতুন সেশন যুক্ত হবে এবং আরো প্রয়োজনীয় তথ্য আপনারা এখান থেকে জানতে পারবেন। জানতে হলে আমাদের নিউজলেটার ও ফেসবুক পেজে ফলো করুন। ধন্যবাদ।